আচ্ছা, আমি যাকে যাকে কোশ্চেন করব সে আমার সাথে একটু কথা বলবে, ঠিক আছে? ওকে স্যার। আপনি আমাকে বলেন, আহ, আমরা ওরাকলে যে পড়াশোনা করেছি, মানে এতদিন ধরে যে পড়াশোনা করছি, আমরা অনেক প্রজেক্ট দেখছি, কিংবা সরি আমরা একটা অনেক ডেমো ডেমো তৈরি করেছি, অনেক কিছু করছি। তো রায়হান, আমাকে বলেন দেখি জি স্যার। যে রিলেশনাল ডাটাবেস কনসেপ্ট দাঁড় করাবার জন্য কিংবা রিলেশনাল ডাটাবেস তৈরি করার জন্য কোন দুটি কনস্ট্যান্ট কম্পালসারি? স্যার হচ্ছে স্যার একটা হচ্ছে স্যার প্রাইমারি কি আর একটা হচ্ছে স্যার ফরেন কি। ভেরি গুড। এটাই এই ধরনের কোশ্চেনই কুইজে আসবে, ঠিক স্যার আছে? আরো তো আছে স্যার, যেমন হচ্ছে ইউনিক, তারপর দেন হচ্ছে চেক, এগুলো স্যার। দিজ আর হ্যাঁ দ্য কনস্ট্যান্ট। জি স্যার। কনস্ট্যান্ট। হ্যাঁ, দিজ আর দ্য কনস্ট্যান্ট। এখন আমরা একটি প্রাইমারি কিকে কতটি টেবিলের সাথে সংযুক্ত করতে পারি? স্যার একটি প্রাইমারি কি কি স্যার একাধিক স্যার, যেমন হচ্ছে মানে স্যার আপাতত স্যার আমরা দুটো শিখলাম। তো এছাড়াও স্যার যে কটা স্যার ফরেন কি থাকবে হ্যাঁ, স্যার, মানে স্যার প্রাইমারি কি এর সাথে স্যার রিলেটেড। হ্যাঁ, সেই করে টেবিলের সাথে স্যার আমরা সংযোগ দিতে পারি স্যার, রিলেশন হ্যাঁ, করতে পারি। দ্যাট মিন্স একটি টেবিলের একটি প্রাইমারি কি একের অধিক ফরেন কির সাথে সম্পর্ক তৈরি করতে পারে। একটি টেবিলের একটি প্রাইমারি কি একের অধিক টেবিলের ফরেন কির সাথে ফরেন কি এর সাথে স্যার রিলেশন সম্পর্ক করতে তৈরি পারবে। করতে পারে, ঠিক আছে? ওকে, ফাইন। তার মানে এটা যেন না হয় যে একটি প্রাইমারি কি শুধু একটি টেবিলের একটি ফরেন কির সাথে রিলেশন করতে পারে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমরা অপারেটর পড়েছি, এগ্রিগেট ফাংশন করেছি, ঠিক আছে? এগ্রিগেট ফাংশন প্র্যাকটিস করার সময় আমরা কি এটা বুঝতে পেরেছি যে এগ্রিগেট ফাংশনের সাথে ডাটা টাইপের সম্পর্ক আছে? আলামিন, স্যার স্যার একটু আরেকবার হ্যাঁ, বলেন স্যার। কোশ্চেনটা স্যার আরেকবার রিপিট করবেন। আরেকবার একটু রিপিট করেন স্যার। হ্যাঁ, এটা আলামিন বলবে। জি স্যার। এগ্রিগেট স্যার ফাংশনের লাস্ট ক্লাসের পর স্যার ক্লাসে আমি স্যার করি নাই স্যার, আমি অসুস্থ ছিলাম, জ্বর আসছে স্যার, আমি এটা পারবো না স্যার, আমি লাস্ট না না ক্লাসটা না না, রিভিউ। এটা ক্লাসের টাইমে থাকলেই তো হবে, এটা ক্লাসের পরে দরকার নাই। এটা ভেরি সিম্পল কোশ্চেন। এগ্রিগেট ফাংশনের সাথে ডাটা টাইপের কোনো সম্পর্ক আছে কিনা? স্যার আমার এখন মনে নাই স্যার, আমি মনে করতে পারছি, চলে গেছে স্যার। উম, আচ্ছা, বলবো আমি স্যার। না না স্যার আমি আমি একটু রিভিউটা আমি একটু- দেখি আমি নাই তো আমি স্যার, একটু- আমি তারপর স্যার একটু মনে নাই। আমি একটু নিচে যাই। জামিল, জামিল, স্যার নাই মেবি। ওকে তো কানেক্টেড দেখতেছি, জামিল আছে না? জি স্যার কারেক্ট আছে, কারেক্ট আছে স্যার। জামিল ভাই আছে। আচ্ছা, আহ, শাহিদুল্লাহ সাফি আছে? এরা সবাই কোথায়? এরা কি অন্য ক্লাস করতেছে? না স্যার আজকে অন্য কোনো ক্লাস নাই তো স্যার। কেউ কথা বলে না কেন? ইয়েস স্যার। এখন কে কথা বলতেছে? স্যার শহীদুল্লাহ স্যার। হ্যাঁ, শহীদুল্লাহ। হ্যালো। এগ্রিগেট ফাংশনের সাথে ডাটা টাইপের কোনো সম্পর্ক আছে কি না? আমরা লাস্ট ক্লাসে পুরো দিন এগ্রিগেট ফাংশন নিয়ে স্টাডি করেছি। এগ্রিগেট ফাংশনের মধ্যে আছে কাউন্ট, সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। আমি বলতে জি স্যার। চাচ্ছি তারপর যে স্যার গ্রুপ বাই ক্লজ আছে। হ্যাঁ, গ্রুপ বাই ক্লজ আছে। তো আমি বলতে চাচ্ছি যে এগ্রিগেট ফাংশনের সাথে ডাটা টাইপের কোনো সম্পর্ক আছে কি না? সম্পর্ক তো থাকার কথা স্যার। স্টেট কার্ড বলেন। হ্যাঁ আছে স্যার, কিন্তু একটা উদাহরণ দেন, কিরকম? এটা বইয়ের ভাষায় দিতে হবে না, নিজের মনের মতো করে দিলেই হবে। আমাকে একটা উদাহরণ দেন যে স্যার এই সেন্সে মনে হচ্ছে যে এগ্রিগেট ফাংশনের সাথে ডাটা টাইপের সম্পর্ক আছে।
বেশি সময় নিয়ে ফেলছেন। ওকে, রাব্বি বলেন দেখি, রায়হান বলেন দেখি। আমার কাছে তো মনে হচ্ছে না স্যার, কারণ স্যার আমরা হচ্ছে এগ্রিগেট ফাংশনের ক্ষেত্রে স্যার যে কোনো একটা স্যার ডাটা টাইপ স্যার ইউজ করলাম, ডাটা টাইপের স্যার যেই ভ্যারিয়েবলটা বা অ্যাট্রিবিউটটা থাকলো তার সাথে স্যার আমরা আলাদা আরেকটা স্যার মানে ডিফারেন্ট অন্য কোনো ডাটা টাইপেরও স্যার আমরা ইউজ করতে পারবো, মানে হচ্ছে কোনো একটা কলামের সাথে স্যার একত্রে স্যার ভিউ না করার জন্য। না স্যার ব্যাপারটা অ্যাগ্রিগেট ফাংশন হিসেবে স্যার আমরা তো ইউজ করতেছি এখানে কাউন্ট, সাম, এভারেজ হ্যাঁ, এগুলা ইউজ মানে স্যার করতেছি। এগুলোর সাথে নাম্বার ডাটা ডাটা টাইপের টাইপ কোনো ইউজ ইয়া করা নাই তো যাবে স্যার। জাস্ট। এগ্রিগেট আচ্ছা তো শুধু নাম্বার ডাটা টাইপের উপর ডিপেন্ড জি স্যার, হ্যাঁ, ওটা এই শুধু শুধু নাম্বার নাম্বার ডাটা ডাটা টাইপের উপর টাইপ। ডিপেন্ড করে। এই কথাটা কে বললো এই মাত্র? হ্যাঁ আমি বলছি নাদিয়া। নাদিয়া। জি স্যার, কারণ আহ, আমরা এখানে কাউন্ট, সাম, এভারেজ, তার মিনিমাইজ, মানে ম্যাক্স এগুলা করতেছি। নাদিয়ার কথাটা ঠিক আছে, আপনারা যেটা বলতেছিলেন যে ডিপেন্ড করে না, সেটা তো না। না স্যার, ডিপেন্ড করে শুধুমাত্র নাম্বার ডাটা টাইপের ক্ষেত্রে, কারণ ওইখানে তো স্যার আমরা সাউন্ড, সাম, এভারেজ এগুলা করতেছি, ওগুলো তো কোনো নাম, নেম ডাটা টাইপ বা ফাংশনটা শুধু অ্যালফাবেট ডাটা টাইপ এই করতেছি। ফাংশনটা শুধু নাম্বার ডাটা স্যার টাইপেই ব্যবসায়ী কাজ হয়ে গেছে। করবে। এগ্রিগেট ফাংশন শুধু নাম্বার ডাটা টাইপেই কাজ করবে, আর জি স্যার। অন্য কোনো ডাটা টাইপে সে কাজ করবে না। ভার্চুয়ালি সে কাজ করতে পারবে না, শুধু নাম্বার ডাটা টাইপের কাজ করবে। সাম এভারেজ এগুলোর জন্য। হ্যাঁ হ্যাঁ এগুলোর জন্য। এই যে কথাটাই হচ্ছে সঠিক অ্যান্সার, এগ্রিগেট ফাংশনের সাথে ডাটা টাইপের সম্পর্ক আছে। জি স্যার। কোশ্চেনটা ছিল যে এগ্রিগেট ডাটা টাইপের সাথে ডাটা টাইপের সম্পর্ক আছে কি না। অ্যান্সারটা হওয়া উচিত ছিল এগ্রিগেট ফাংশনের সাথে ডাটা টাইপের সম্পর্ক আছে। এই অ্যান্সারটা একজন বলেছে, কিন্তু কিভাবে আছে এটা বলে নেই। তো এখন এটা আমি যে অ্যান্সারটা পেলাম নাদিয়া আর রাব্বির কাছে, ওকে গুড, কিন্তু এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে এগ্রিগেট ফাংশনের মধ্যে শুধুমাত্র কাউন্ট সব ডাটা টাইপের উপরে কাজ করে, আর সাম, মিনিমাম, ম্যাক্সিমাম এন্ড এভারেজ নাম্বার ডাটা টাইপের উপরে কাজ করে। ঠিক আছে? জি স্যার। ঠিক স্যার। জি স্যার, যেমন এটাই আমরা স্যার আমি যেমন আমরা বুঝাতে লিখেছিলাম চাচ্ছিলাম। সিলেক্ট কাউন্ট অফ স্টার ফ্রম টেবিল, ওখানে তো সব জি স্যার। ধরনের ডাটা টাইপ ছিল। আমি লিখেছিলাম সিলেক্ট কাউন্ট অফ স্টুডেন্ট নেম, সিলেক্ট জি স্যার। কাউন্ট অফ স্টুডেন্ট আইডি, তার মানে কাউন্ট মানে কাউন্টই। হুম। সো কাউন্ট বুঝতে ক্যান পারছি। ওয়ার্ক ইন এনি ডাটা টাইপ। বাট যখন আমি সাম করতে চাইবো, নিশ্চয়ই আমি ভার্কারকে সাম করতে পারবো না। না স্যার। আমি 10 জন স্টুডেন্টের নামকে তো আর এভারেজ করতে পারি না, তাই না? না স্যার। না না So স্যার, স্যার। জাস্ট নাম্বার ডাটা it টাইপের। is very much common sense that aggregate স্যার হচ্ছে নাম্বারকে এভারেজ করা যাবে, কিন্তু নামকে তো এভারেজ করা যাবে না। নামকে তো এভারেজ করা যাবে না। গুড। জি তো স্যার। এই বিষয়গুলো আছে, ঠিক আছে? আচ্ছা, এগ্রিগেট ফাংশনে গ্রুপ বাই ক্লোজের ভূমিকা কি? গ্রুপ বাই ক্লোজ কেন দেওয়া হয়? স্যার গ্রুপ বাই ক্লজটা স্যার ইউজ করা হয় যেমন স্যার মানে স্যার একের অধিক কলাম স্যার একত্রে স্যার শো করার জন্য স্যার গ্রুপ বাই ক্লজ। যেমন স্যার আমি এক্সাম্পল একের অধিক ভ্যালু। হ্যাঁ স্যার, মানে স্যার জি স্যার। যে কোনো একটা কলাম স্যার, যে কলামটার উপরে স্যার আমরা অ্যাগ্রিগেট ফাংশনটা স্যার প্রয়োগ করছি, ওইটার সাথে যদি স্যার অন্য কোনো আমরা মানে অন্য কোনো অ্যাট্রিবিউট অথবা হচ্ছে কোন একটা ভেরিয়েবল যদি আমরা ডাটাটা আমরা শো করতে চাই একত্রে দুটো কলামের, তাহলে স্যার আমরা এই হচ্ছে গ্রুপ বাই ক্লজ স্যার এটা ইউজ করতে হয়। লাস্ট অ্যান্সারটা সঠিক ছিল। ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা একটু একটু করে মুভ করতে যাচ্ছি। আমরা এসকিউএল এর সাথে অনেকটা কানেক্টেড, ঠিক আছে? জি স্যার। আমরা একটু পিএল এসকিউএল দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমি একটু স্পুল করে নেই, স্পুল। আমরা একটু আমাদের অনলাইন স্টাডি পোর্টাল টিউটোরিয়ালে যাব। এখানে সিএসসি ডিপার্টমেন্ট, এরপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এরপরে ল্যাব মেটেরিয়াল,
এখানে এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটু হাতে খড়ি নেব PLSQL এর। এখানে একটা টিউটোরিয়াল দেখতে পাচ্ছি PLSQL বেসিক্স। আমরা এখানে ডাবল ক্লিক করলাম। তো বেসিকটা টিউটোরিয়ালটা এত ছোট, মাত্র 5 লাইনের। টিউটোরিয়ালটাতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে সেট সার্ভার আউটপুট অন। তার মানে বাই ডিফল্ট বোঝা যাচ্ছে যে সার্ভার কাউকে আউটপুট দেওয়ার জন্য রেডি থাকে না, সার্ভারের কনসোল। তো কনসোলটাকে অন করে নিতে হয় যে আউটপুট দেওয়ার জন্য। সাধারণত C++, জাভা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসোলগুলো আউটপুট দেওয়ার জন্য সবসময় অন থাকে। বাট এই ধরনের মানে সার্ভার বেস ডাটাবেস কিংবা সার্ভার বেস অ্যাপ্লিকেশনগুলোকে অন করে নিতে হয়। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কিন্তু এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন করে ফেলেছি। আমরা এই কয়দিন ছিলাম এসকিউএল এর মধ্যে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে, যেটার মধ্যে কোনো প্রোগ্রামিং ছিল না, যেটার মধ্যে ছিল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ছিল, যেটা ডাটাবেজে যে কোনো ডাটাবেজেই সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা দিয়ে কাজ করা যেত। বাট এখন আমরা PLSQL এর মধ্যে আছি। এসকিউএলটা হচ্ছে মানে সর্বজনীন, সব জায়গায় কাজ করবে। সেটা যে কোনো ডাটাবেস প্ল্যাটফর্মের মধ্যে কাজ করবে, স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসবে না। বাট PL যেটা অংশটুকু, সেটা ওরাকলের ক্ষেত্রে একরকম কাজ করবে, এসকিউএল সার্ভারের ক্ষেত্রে একটু আলাদা রকম কাজ করবে, কিংবা মাইস্কুলের ক্ষেত্রে একটু আলাদা কাজ করবে। তো আমরা আমাদের সামনে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওরাকলের PLSQL স্ট্রাকচার। এখানে এই প্রোগ্রামিংটাকে বোঝানো হচ্ছে যে আমরা যেরকম সিতে প্রোগ্রামিং করতাম, আমরা আমাদের হেডার ফাইল থাকতো, তারপরে মেইন ফাংশন স্টার্ট হতো, তারপরে মেইন ফাংশনের ওপেন কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা স্টার্ট করতাম, আবার লাস্টে যে কার্লি ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করতাম, তারপরে মাঝখানে প্রোগ্রামের বডি থাকতো। বাট PLSQL আমাদেরকে গাইডলাইন দিচ্ছে যে তোমার বিগিন দিয়ে শুরু হবে এবং এন্ড দিয়ে শেষ হবে, মাঝখানে তোমার প্রোগ্রামের বডি থাকবে। বাট পার্থক্য হচ্ছে একটা, সেটা হচ্ছে যে একটা PLSQL প্রোগ্রামিং এ একের অধিক বিগিন এবং একের অধিক এন্ড থাকতে পারে, এবং সেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজার ডিফাইন্ড ফাংশন থাকে, বাট মেইন ফাংশন কিন্তু একের অধিক থাকে না, বাট ওরাকলে থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে ওরাকল ফাইল সিস্টেম দিয়ে কাজ করে না, ফাইল সিস্টেম দিয়ে কাজ করে, মানে সে টোটাল ফাইলটাকে একবারে কম্পাইল করে, এবং যেখানে যে মেনের যে কাজ, সেই কাজগুলোকে সে আলাদা আলাদা করে ফেলতে পারে। আচ্ছা, এখন আমি যদি এই প্রোগ্রামটাকে স্টাডি করি, তাহলে এখানে লেখা আছে DBMS আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন। দিস ইজ এ কমান্ড, আমার কিছু করার নাই। DBMS আন্ডারস্কোর আউটপুট ইজ নাথিং বাট এ সি আউট অথবা প্রিন্টএফ। পুট মানে হচ্ছে দেখাও, সি আউট অথবা প্রিন্টএফ। আন্ডারস্কোর লাইন মানে নিউ লাইন করে দেখাও, আর লাইন না দিলে এক লাইনে দেখাতো। আমরা যদি এই টিউটোরিয়ালটাকে সামনে রেখে একটা নিজে হাতে চর্চা করি, তাহলে দেখি যে আমাদের 18C তে আমরা বাধা পাই কিনা, আমাদের কোনো প্রবলেম হয় কিনা। আমরা এখানে লিখলাম সেট সার্ভার আউটপুট অন, এন্টার। কোনো এরর দেয়নি, দ্যাট মিন্স সার্ভার আউটপুট অন হয়েছে, এবং এই লাইনটার পিছনে কিন্তু কোনো সেমিকলন নাই, দ্যাট মিন্স এটা ওরাকলের কোনো স্টেটমেন্ট না, এটা এটা কন্ট্রোল কমান্ড, কন্ট্রোল রিলেটেড কমান্ড, কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা বিগিন দিয়ে স্টার্ট করতে পারি। বিগিন। স্যার আমরা কিভাবে বুঝবো স্যার এটা যে আউটপুট নিছে, সার্ভার আউটপুট নিছে বা নেয় নাই? এটা তো কোনো আমরা যদি কমান্ড দেখাইতেছে না। আউটপুট যদি না পাই, তাহলে সার্ভার আউটপুট অন হয় নাই। আচ্ছা, আমরা তো এখনো আউটপুট পেতে চাইনি, তাই না? ডোন্ট টাচ, কেটে যাবে। ওকে, তাহলে বিগিন। আমরা একটা সিম্পল কমান্ড, আমাদের প্রথম শেখা কমান্ড DBMS,
মানে আমরা যেমন সি প্রোগ্রামিং এ প্রোগ্রামিং শিখেছিলাম স্ক্যানএফ প্রিন্টএফ দিয়ে, মনে আছে? তো জি স্যার। এরকম জি আর কি, স্যার। প্রথম এটা আমাদের লাইফের জি প্রথম স্যার। প্রোগ্রাম, ধরে নেন আমাদের লাইফে আরেকটা ল্যাঙ্গুয়েজের প্রথম প্রোগ্রাম, জি স্যার। ডিমিএমএস আন্ডারস্কোর আউটপুট আউটপুট, স্যার এটা এটাকে হচ্ছে, আমরা প্রিন্ট আপ করছি স্যার। হ্যাঁ এটা প্রিন্টএফ করতেছি, হ্যাঁ পুট। আচ্ছা আগে কত নাটক করে পুরো সেমিস্টার জুড়ে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি, আর এখন আচ্ছা, স্যার ঠাস জাস্ট করে, মানে হচ্ছে 4x2 এটা হ্যাঁ স্যার এখন স্যার কি অ্যানসারটা। করতেছে, এখন স্যার একদিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এটাই হওয়ার কথা, এরপরে আরো যখন সিনিয়র হবেন তখন হাফ ডেতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে 4x2, মানে আমি দুটো কনস্ট্যান্টকে গুণ করে ফেললাম। সাধারণত অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে সরাসরি কনস্ট্যান্ট কে ইউজ করা যায় না, ঠিক আছে? কনস্ট্যান্টকে একটা ভেরিয়েবলে নিতে হয়, তারপরে ভেরিয়েবলকে ইউজ করতে হয়, বাট এখানে কনস্ট্যান্ট মানে ভ্যালু, মানে ফিক্সড ভ্যালু, যেমন 4 6 7 8 9 10, এগুলো কিন্তু সরাসরি লেখা যায় না, বাট এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে এগুলো ডিরেক্ট লেখা যায়। যেমন আমি সরাসরি বলে দিলাম ডিমিএমএস আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন, মানে লাইন দিলে কি হয়, নিউ লাইন হয়, ওকে? আমি শুধুমাত্র পুট দিতে পারতাম, পুট এটুকু দিলে যেটা হতো সেটা হচ্ছে যে ওই নিউ লাইন হতো না, 4x2 এটা নিউ লাইন হবে না, এটা যেটা হবে সেটা হচ্ছে যে একটার সাথে একটা লেগে যাবে, পুট আন্ডারস্কোর লাইন দিলে নিউ লাইন হবে, তার মানে ব্যাকস্ল্যাশ এন 4x2, আমি এখানে সেমিকোলন দিলাম, এরপরে ডিবিএমএস, আচ্ছা লেখার দরকার নেই, আমি তো কপি করতে পারি, এখানে দিলাম 24/3, এখানে দিলাম জাস্ট সামেশন, আর এটা হচ্ছে সাবট্রাকশন। আচ্ছা এরপরে আমরা ইন্ট দেব, ইন্ট দেওয়ার পরে সেমিকোলন দিলে সে ভাববে যে এই ব্লকটা শেষ হয়ে গেছে, মানে আমি যে পিএলএসকিউএল ব্লক চালাচ্ছি, একটা প্রোগ্রামিং এর ব্লক চালাচ্ছি সার্ভারে, সেটা শেষ হয়ে গেছে, মানে স্যার এই কোডিংটা কি পুরো শেষ হলো না শুধু ওই কাজটুকু শেষ হলো যেটুকু? বিগিনের কাজটা শেষ হলো। দ্যাট মিন্স আমি একটা বিগিন এন্ড একটা ইন ব্লকের কাজ করেছি, মানে আমি কম্পিউটারকে নির্দেশ দিলাম, সো আই হ্যাভ গিভেন ইউ এ ব্লক অফ প্রোগ্রাম, তুমি এটাকে আমাকে আউটপুট দাও। একটা ব্লক মানে একটা বিগিন ইন্ড, তো এরপরে কার্যটা ওয়েট করবে, আমাকে ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ দেওয়ার পর ইন্টার দিলে আমাকে আউটপুটটা আসবে। আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি 8 8 12 4, নিচে মেসেজ আসছে পিএলএসকিউএল প্রসিজার সাকসেসফুলি কমপ্লিটেড। আমরা যে উপরে লিখেছিলাম সেট সার্ভার আউটপুট অন, এটা কিন্তু আমাদেরকে বারবার লিখতে হবে না, দিনে একবার। আমরা যে সার্ভারের কনসোলটাকে অন করেছি, এটা একবার অন করার পর একবার লিখলেই চলবে, মানে এই কথাটা বারবার লেখার দরকার নেই, নেক্সট প্রোগ্রামিংও লেখার দরকার নেই। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো যে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার দেখলাম যেটা ডাটাবেস ভিত্তিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিংটা সার্ভার সাইডে চলে, নট ক্লায়েন্ট সাইডে। আমরা যখন আমাদের ল্যাপটপে কিংবা কম্পিউটারে কিংবা আমাদের জাভাতে পিএসপিতে এইচটিএমএল এ সিএসএস এ যত কাজগুলো করি, এগুলো সবই ক্লায়েন্ট সাইড, মানে আমি আমার কম্পিউটারে আমার জন্য কাজ করছি। বাট এখন এই ক্লাসের মধ্যে আমরা যে প্রোগ্রামগুলো করছি এগুলো সবই সার্ভার সাইড। এই প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি মানুষ দেখতে পাবে না কিংবা মানুষের কোনো কাজে লাগবে না, এগুলো ইউজারকে ডাটা দেবার জন্য কিংবা ইউজারকে সাপোর্ট দেবার জন্য সার্ভার ব্যবহার করবে। অ্যাকচুয়ালি ডাটাবেস প্রোগ্রামিং টোটালটাই সার্ভার সাইড প্রোগ্রামিং, ডাটাবেস প্রোগ্রামিং এ ক্লায়েন্ট সাইডের কিছু নাই, আছে যখন আমরা ইন্টারফেস তৈরি করব তখন আছে। আচ্ছা এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম ছিল, এরপরে আমরা আরেকটা টিউটোরিয়াল দেখি। আমি টিউটোরিয়াল দেখে দেখে কেন পড়াচ্ছি, যাতে করে এখান থেকে আপনারা দেখে পড়তে পারেন, ঠিক আছে? PLSQL with exception। ওকে আমরা এখানে কোনো আচ্ছা এক্সেপশন মানে কি জানেন আপনাদের? আমরা এক্সেপশন মানে হচ্ছে স্যার স্পেশাল কিছু বোঝায় যে আলাদা
কিছু ইউনিক টাইপের। ব্যতিক্রম স্যার। না, আমি চিন্তা করতেছি যে আপনাদেরকে আগে কি পড়ানো হয়েছে যেটা থেকে এক্সাম্পলটা দিব। ও আচ্ছা স্যার। আপনারা জাভা পড়েছেন? জি স্যার। না স্যার, না স্যার। আমাদের এখনো কমপ্লিট হয়নি স্যার। আপনারা জাভা না পড়ে ইন্টারনেট প্রোগ্রামিং করতেছেন? না স্যার, আমাদের তো স্যার স্যার আমি ইন্টারনেট ইন্টারনেট প্রোগ্রামিং তো প্রোগ্রামিং নাই করছি তো না। স্যার। ও আচ্ছা, আপনারা ইন্টারনেট প্রোগ্রামিং করতেছেন না? না না স্যার। স্যার। জাভা জাভাতে আপনাদের এটা পাবার কথা যে এরর হ্যান্ডেলার বলে, এটাকে বলে এরর হ্যান্ডেলিং। এর মানে হচ্ছে আমি ফর এক্সাম্পল 10 কিংবা 20 লাইনের একটা সোর্স কোড লিখেছি, ঠিক আছে? আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমি 10 কিংবা 20 লাইনের একটা সোর্স কোড লিখছি। কোনো কারণে আমার এই সোর্স কোডের মধ্যে এরর আছে, কিংবা ইনপুট আউটপুট প্রসেস করতে যে ডাটাটা থাকার কথা নাই, তখন কম্পিউটার একটা আনলিমিটেড প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারে, একটা ডেডলকে চলে যেতে পারে, কিংবা একটা লুপের মধ্যে পড়ে যেতে পারে, কিংবা এরর দিয়ে বেড়ে যেতে পারে, ইউজারকে ডিস্টার্ব করতে পারে। এই জিনিসটা কন্ট্রোল করার জন্য একটা শর্ত তৈরি করা হয় যেটাকে বলে এরর হ্যান্ডেলার। এই এরর হ্যান্ডেলারের কাজ হচ্ছে যদি প্রোগ্রামের প্রথম অংশে কোনো এরর থেকে থাকে তাহলে তুমি নিচের অংশটুকু এক্সিকিউট করো। যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইটে ডাটা এন্ট্রি করতেছেন, তো আপনি দেখা গেল যে আপনি একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করেন নাই, কিংবা কিংবা দেখা গেল যে একটা বক্স কম্পালসারি বক্স ছিল সেটা পূরণ করেন নাই। তখন যদি ওয়েবসাইটটা বন্ধ হয়ে যায় কিংবা অনেকগুলো ডাটা এন্ট্রি করার পরে সেটা আর কোনো কাজে না লাগে, তখন আপনার কেমন লাগবে? ফর এক্সাম্পল আপনি ডাউনলোড করার জন্য রেজিস্ট্রেশন করতেছেন, ঠিক আছে? তো ভুল করে একটা ফিল্ড দেন নেই, তখন যদি পুনরায় সবগুলো ফিল্ড এন্ট্রি করতে হয় তখন কি আপনার ভালো লাগবে? অবশ্যই না স্যার। অবশ্যই না। হ্যাঁ, এটা গুড লাইনে আসছেন। তার মানে ইউ ডিড এ এরর, ইউর ইউজার ডিড এ এরর, কিন্তু সেই এররটাকে আপনি ম্যানেজ করলেন এক্সেপশন দিয়ে কিংবা এরর হ্যান্ডেলার দিয়ে। সেটা হচ্ছে ইউজারকে একটা আউটপুট দিল যে তুমি হচ্ছে মাইন্ড করো না, তোমার এই ফিল্ডটা পূরণ করতে হবে, তোমার এই ফিল্ডটা এমটি রাখা যাবে না। সেক্ষেত্রে সে ওই এরর মেসেজটা দেখলো এবং তারপরে ওই নির্দিষ্ট অংশের কাজটা করলো। এই যে ম্যানেজমেন্ট, এটাকে ওরা বলে এক্সেপশন ম্যানেজমেন্ট, জাভাতে বলে এরর হ্যান্ডেলার। আমার ধারণা জাভাতেও এক্সেপশন বলে, ঠিক আছে? আমার এই মুহূর্তে মনে নাই, তবে এটা কমন ক্লোজের নাম হচ্ছে এরর হ্যান্ডেলার, যে আমার যদি এরর হয় তাহলে আমি এই কাজটা করব। ক্লিয়ার? জি স্যার। আমার কথা বুঝে গেছে? আমার কথা কি বুঝে গেছে বলেন দেখি, একজন রিপিট করেন তো। স্যার মানে কোন একটা প্রোগ্রামিং স্যার টেবিল ক্রিয়েট করলাম, মানে স্যার টেবিল ক্রিয়েট করার পরে দেন ওই জায়গায় স্যার কিছু ইনপুট দেওয়ার সময় যদি কোনো এরর হয় অথবা যদি স্যার কোনো মানে কোন একটা জায়গায় স্যার আমি ফিল আপ না করে যদি স্কিপ করি, দেন পরবর্তীতে যদি আমার সব ডাটা যদি ডিলিট হয়ে যায়, তাই এটা তো স্যার বিশাল বড় ধরনের স্যার একটা প্রবলেম। এই প্রবলেমটা স্যার সলভ করার জন্য আমাদেরকে স্যার মানে হচ্ছে এরর হ্যান্ডেলার বা আপনি এক্সেপশনাল যে নাকি এক্সেপশন যেটা বলছেন, যে ওইটার ফলে আমাদেরকে শো করবে যে আপনার মানে ওই ফিল্ডে ডাটা এন্ট্রি করাই লাগবে, আর আর আপনি আলাদাভাবে ওই ফিল্ডটাই জাস্ট ডাটা ইনসার্ট করতে পারবেন। আলাদা সুবিধাটা স্যার। স্যার আমি একটু বলি। বলেন। স্যার সাপোজ আমরা যখন স্যার কোর্স রেজিস্ট্রেশন করতে চাই তখন কোর্সের সাবজেক্টগুলো সিলেক্ট করার পরে আমরা যদি কোনো কোর্সের আর কি সেকশন সিলেক্ট না করি তাহলে আমাদের যে ইরোরটা দিবে সেই ইরোরটা শো করবে আর কি। আমাদের সেকশনগুলো মাস্ট বি সিলেক্ট করতে হবে, তারপরে আমরা আর কি সেটা সাবমিট করতে পারবো এই জাতীয়। হ্যাঁ, সোজা কথা যে কোনো কারণে যদি কোনো ব্যতিক্রম মানে দেখা স্যার যে দেয়, ফিল্ডটাতে স্যার কাজ করব ওই ফিল্ডটাই মানে সবগুলো চেঞ্জ করা লাগবে না, একটা যদি প্রবলেম হয় ওইটা পরে সলভ করার সিস্টেমটা স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা সলভ করার সিস্টেমটা মানে কম্পিউটারের প্রোগ্রামিং এর কন্ট্রোলটাকে হ্যাঁ ধরে রাখা জি স্যার।
যে আমি তোমাকে ডিস্টার্ব করে ক্লোজ হয়ে গেলাম না, আমি তোমাকে একটা অল্টারনেটিভ চয়েস দিলাম, ঠিক আছে? স্যার এটা কি স্যার এরকম ভাবে বুঝাইতেছে যে আমি একটা ট্রি ফিল আপ করতেছি যেখানে আমি একটা অপশন আমি বাদ দিলাম, ওই অপশনটা বাদ দিয়ে আমি সামনে আগাইতে পারবো না, এরকম টাইপের কিছু? এরকম টাইপের। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা একটা প্র্যাকটিস করে দেখতে পারি ছোটখাটো, ঠিক আছে? যেমন দেখেন আমরা তো আচ্ছা আমরা এক কাজ করি, এক্সেপশনটা তো বুঝলাম, এক্সেপশনটা নিয়ে এখন মাথা ঘামাবো নাকি পরবর্তীতে করব সেটা চিন্তা করছি। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এক্সেপশনটা প্র্যাকটিস করব, ওকে? তাহলে আমরা আরেকটু মুভ করি। এক্সেপশনটা আমরা বুঝে রাখলাম যে এটাকে এক্সেপশন বলে, ঠিক আছে? আহ, স্যার জুম একটু বাড়াই নেবেন। বুঝি নাই, জুম? জুম জুম আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাগনিফায়ারটা স্যার ইউজ করে। আচ্ছা, আমরা আমাদের যেভাবে প্রোগ্রামিং শিখেছি সেইভাবে প্রোগ্রামিং শেখাটা আমাদের স্টুডেন্টের জন্য খুব আরামদায়ক। আমি ওইভাবেই যাই, এটাই বেটার। যেমন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবার আগে কি শিখেছি? মেইন বডি লিখতে শিখছি, তাই না? আচ্ছা, জি স্যার। তারপরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে শিখছি, তাই না? তারপরে আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে শিখছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে শিখছি, যোগ বিয়োগ গুণ ভাগ করতে শিখছি, ঠিক আছে? তারপরে ছোট ছোট লজিক্যাল প্রোগ্রাম করতে শিখছি, তারপরে আমরা ইফ ফর এগুলো শিখছি, ওকে? তাহলে যদি আমরা ওভাবে যেতে পারি তাহলে আমাদের স্টুডেন্টের জন্য আরামদায়ক হবে এবং খুব সহজে এটা ক্যাচ করতে পারবে, এবং ওই সুযোগে আমরা এক্সেপশন হ্যান্ডেলটাও করে ফেলবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমরা আমাদের সামনে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, রাইট এ নেস্টেড প্রোগ্রাম to add and multiply two numbers. নেস্টেড প্রোগ্রাম এই জন্য কেন বলেছে? এই জন্য বলছে যে এখানে দুইটা বিগিন আর এন্ড আছে, এই জন্য বলছে, আর কোনো কারণ নাই, ঠিক আছে? দুইটা বিগিন আর এন্ড আছে, এই জন্য এটাকে নেস্টেড প্রোগ্রাম বলা হয়েছে, ওকে? ইউ ডোন্ট বদার অ্যাবাউট দিস, নো নিড টু আন্ডারস্ট্যান্ড নেস্টেড প্রোগ্রাম কি জিনিস। একের অধিক বিগিন আর এন্ড থাকলে আমরা ওটাকে নেস্টেড বডি বলি, নেস্টেড প্রোগ্রাম বলি, ঠিক আছে? আমরা সিম্পলি চিন্তা করি, আমরা যদি write a program to add and to multiply two numbers, আমরা দুটো নাম্বারকে গুণ করব এবং যোগ করব। আমরা একটু আগে এটা করেছি, কিন্তু আমি এটাকে অন্যভাবে করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইনপুট প্রসেস এন্ড আউটপুট, মানে ফ্রম দ্য গিভেন নাম্বার, ইউজার নাম্বার দিবে, ইউজারের কাছ থেকে নাম্বার নিয়ে কাজটা করা হবে, ঠিক আছে? তাহলে প্রোগ্রামটাকে যদি আমি এভাবে লিখতে চাই, আমি এখন লিখছি ওকে, লুক এট হিয়ার, আমি লিখতেছি একটা প্রবলেম, আমি লিখতেছি প্রবলেম 1, সরি PL by SQL problem 1. Write a PL SQL program. Write a PL SQL program to add and multiply of two numbers given by the users. আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টে, সি প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টে এই কোশ্চেনের বাংলাটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। Write a PL/SQL program to add and multiply two numbers given by the users. So user will দুইটা give ইউজার নেম মানে স্যার দুইটা ইউজার ইনপুট নেবে, তারপর দেন ওই দুইটা ইউজার ইনপুটের হচ্ছে
হ্যাঁ যোগ হবে আর সাথে স্যার ইয়ে হবে গুণ হবে। মাল্টিপ্লাইটা হবে গিভেন বাই দ্য ইউজার্স মানে ইউজারের থাকে দিবে স্যার। ইউজার থেকে দিবে ওকে জি স্যার। ইউজার গিভেন বাই দ্য ইউজার্স ইউজার ইনপুট দিবে তার মানে আমরা এখানে কি শিখতে পারবো আমরা এখানে শিখতে পারবো ইনপুট স্টেটমেন্ট হাউ টু ইনপুট এটা শিখতে পারবো আমরা শিখতে পারবো হাউ টু ডিসপ্লে আউটপুট এটা আমরা শিখতে পারবো আর এটা শিখতে পারবো যে হাউ টু ইউজ arithmetic operator ওকে ওকে স্যার how to use arithmetic operator এই তিনটা জিনিস আমরা শিখতে পারবো how to input না how to take input from user এই তিনটা আমাদের লার্নিং আউটকাম এই প্রবলেমটা তাহলে এই তিনটা লার্নিং আউটকাম যদি আমরা ক্যাচ করতে পারি তাহলে এটা আমাদের ফিউচারে আমরা আমাদের ডাটাবেস প্রোগ্রামিং এ কাজে লাগাতে পারবো আর আমাদের তো এসকিউএল জানাই আছে একটু পরে দেখবেন এই পিএল এসকিউএল এর মধ্যে এসকিউএল চলে আসবে আমরা এতদিন ধরে যে এসকিউএল গুলো ক্রিয়েট জানি যে ক্রিয়েট টেবিল সিলেক্ট টেবিল অপারেটর কোয়েরি সবকিছুই এই পিএল এসকিউএল এর মধ্যে চলে আসবে তাহলে আমরা এখন একটা প্র্যাকটিস করতে চাই এরকম যে পিএল এসকিউএল ব্লক সেখানে আমরা জানি যে যদি কোনো কারণে সরাসরি প্রোগ্রামটা স্টার্ট করতে হয় তাহলে বিগিন এন্ড এন্ড আমরা প্রথমে যে প্রোগ্রামটা প্র্যাকটিস করেছি একটু এখানে দেখেন এখানে বিগিন এন্ড এন্ড দিয়ে প্রোগ্রামটা শুরু এবং শেষ হয়েছে এর কারণটা হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে কোনো ভেরিয়েবল নাই ডাটা টাইপ নেই কিছু নাই সরাসরি একটা ব্লককে আমরা রান করেছি আমরা কনস্ট্যান্ট গুলো অ্যারিথমেটিক অপারেটরের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখেছি আর কিছু না বাট যদি আমাদের এই প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল নিতে হয় তারপরে আমাদের যদি অন্য কোনো ফাইলকে কল করতে হয় কিংবা আনুষঙ্গিক কোনো প্রোগ্রামিং এর ব্যাপার স্যাপার থাকে তাহলে আমাদের অবশ্যই ডিক্লেয়ার দিয়ে শুরু করতে হবে তো দা সিনট্যাক্স হচ্ছে প্রপার সিনট্যাক্স হচ্ছে ডিক্লেয়ারে আমাদেরকে লিখতে হবে ডিক্লেয়ার মানে এখান থেকে প্রোগ্রামটা ভেরিয়েবল ডিক্লেয়ার পার্ট শুরু হলো এরপরে বিগিনের পার্ট শুরু হবে দ্যাট মিন্স আমাদের যদি প্রোগ্রামে কোনো ভেরিয়েবল লাগে তাহলে সেটা ডিক্লেয়ার সেকশনে লিখতে হবে তো ওকে ফাইন আমরা লিখি আমরা লিখলাম ডিক্লেয়ার মানে ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করতেছি ডিক্লেয়ার এই যে ডিক্লেয়ার করলাম এন্টার দিলাম এই ডিক্লেয়ার পরে আমি লিখতেও পারি নাও লিখতে পারি আমি ইচ্ছা করলে বিগিন স্টার্ট করতে পারি তার মানে আমার ডিক্লেয়ারের আন্ডারে কোনো ডিক্লেয়ার একটা সেকশন এই সেকশনের আন্ডারে কিছু নাই বাট ডিক্লেয়ার যদি লিখবই তাহলে আমাদের উচিত ডিক্লেয়ারের আন্ডারে কিছু প্রোগ্রামিং লেখা তো আমরা যদি প্রবলেমটাকে অ্যানালাইসিস করি আমাদের গিভেন প্রবলেম রাইট এ পিএল এসকিউএল প্রোগ্রাম টু অ্যাড এন্ড মাল্টিপ্লাই অফ টু নাম্বারস সো এখানে বোঝাই যাচ্ছে যে দুটো নাম্বার আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে সো আমি একটা নাম্বারকে n1 বলতে ভেরিয়েবল পারি লাগবে স্যার হ্যাঁ একটা নাম্বারকে n1 বলতে পারি এটা তারপর হচ্ছে নাম্বারস ডেটা টাইপ নাম্বার ইজ এ ডেটা টাইপ আমরা এটা 3 ডিজিটের নাম্বার নিব সেম অ্যাজ লাইক টেবিল ক্রিয়েট কমান্ড টেবিল তৈরি করার সময় আমরা ঠিক যেভাবে ডাটা টাইপ দিয়েছি সেম ভাবে এখানে দেওয়া যাবে এটা নরমাল ইন্টিজার দিয়েও দেওয়া যায় বাট আমি এটা পছন্দ করি না আমি একভাবে শিখতে পছন্দ করি ইউনিভার্সাল ওয়েতে যেভাবে শিখলে সব জায়গাতেই একই কাজ করতে পারবো আমার মনে রাখতে হবে না কারণ আমরা সবাই টেবিল তৈরি করতে জানি টেবিলে আমরা এইভাবে ডাটা টাইপ দিই সো আমি প্রোগ্রামিংও এইভাবে ডাটা টাইপ দিব আচ্ছা n1 আরেকটা নিলাম n2 নাম্বার 3 আরেকটা নিলাম সামের জন্য নাম্বার 3 একটা দিলাম মাল্টিপ্লাইয়ের জন্য নাম্বার 3 আমি চারটা ভেরিয়েবল নিলাম ওকে এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের ডাটা টাইপ যদি আর কোনো প্রয়োজন না থাকে ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন না থাকে তাহলে উই ক্যান মুভ টু দ্য বিগিন সেকশন সো বিগিন সেকশন হচ্ছে প্রোগ্রামিং এর মূল মেইন বডি সি প্রোগ্রামিং এ মেইনের মধ্যেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো এবং মেইনের মধ্যেই
ডাটা টাইপ ডিক্লেয়ার, ডাটা টাইপের ঘটনাগুলো ঘটাতে হতো মেইন স্যার বডির মধ্যে। মেনের মধ্যে সবকিছু থাকতো স্যার, টোটাল প্রোগ্রামের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে মেইনের মধ্যে থাকে না, ডিক্লেয়ার সেকশনে থাকে, মেইনের মধ্যে সলিড স্টেটমেন্ট থাকে। ঠিক আছে, আমরা বিগিনে বিগিন গেলাম। মানে হচ্ছে এখানে মেন আসছে, হ্যাঁ, তাহলে মেইন ডিক্লেয়ার গুলো সব উপরে করতে হবে, মেনের উপরে। মেইন উপরে করতে হবে। তো বিগিন, এখন আমরা স্ক্যানএফ দিয়ে ডাটা নিতাম সিতে, আর সি প্লাস প্লাস নিতাম সি ইন ইন দিয়ে, করতাম স্যার। সি ইন করতাম। তো এখানকার সিস্টেমটা হচ্ছে একটু মিল পাবেন। স্যার ওইরকম কি ডিবিএমএস ইনপুট হবে এরকম কিছু? না না না, একটু মিল পাবেন সির সাথে। সেটা হচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি n1, এখানে ইকুয়াল টু চিহ্নটা ব্যবহার করা যাবে না, ইকুয়াল টুটা হচ্ছে এখানে কম্পারিজন অপারেটর। ঠিক আছে, আর ইস টু ইকুয়াল টুটা হচ্ছে ইকুয়াল টু, ইস টু চিহ্ন দিয়ে ইকুয়াল টুটা দিলে হয় ইকুয়াল টু। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর ইকুয়াল টু স্যার? আর ইকুয়াল টুটা মানে কম্পারিজন অপারেটর, শুধু ইকুয়াল টু। ক্লিয়ার? মানে ইকুয়াল টু এখানে কোনো অপারেটর নাই, এখানে ইকুয়াল টুটা কম্পারিজন অপারেটর হবে। আর নরমাল ইকুয়াল টুতে ইস টু চিহ্ন দিয়ে ইকুয়াল টু দিলে হয় ইকুয়াল টু, মানে ডানেরটা বামে যাও। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ও জি স্যার। এখানে এইটুকুই শুধু মনে রাখার বিষয়, বাদ বাকি সব এক। আমরা যে সিতে স্ক্যানএফ চিহ্নটা দিতাম, এম্পারসেন্ড সাইনটা দিতাম, জি স্যার। এম্পারসেন্ড সাইন দিলে আমাদের এই কনসোল থেকে ইনপুট নিত, সেম সিস্টেম। আমরা এভাবে এটা দিতে পারি, এখানে যে কোনো কথা লিখতে পারি n1। ক্লিয়ার? মানে n1 ইনপুটটা নিয়ে নাও। আবার বলতে পারি n2 is to equal to n2 is to equal to ampersand n2 n2 গেল। তারপরে আমরা দুটো ইনপুট নিয়ে নিয়েছি। সো আমাদের মাশাআল্লাহ অনেকটুকু কাজ শেষ। এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের কাজগুলো করে ফেলি। সাম মেবি আমার এই প্রোগ্রামটা এরর দিবে, কেন জানেন? সাম হচ্ছে এগ্রিগেট ফাংশনের একটা বিল্ট ইন ফাংশন, মনে আছে? জি স্যার বলছিলেন। হ্যাঁ, আমি ভেরিয়েবলের নামও সাম দিয়েছি। হ্যাঁ, সো এটা একটা ভয়াবহ ঘটনা ঘটাইছি। আচ্ছা, অসুবিধা নাই, করি তো, তারপরটা দেখা যাবে। জি স্যার, এরর দিলে তখন সাম ইজ টু ইকুয়াল টু n1 প্লাস এই ওরাকল, এই PL/SQL এর কাজ বাস্তব জীবনে একজন প্রোগ্রামারকে কিংবা সফটওয়্যার ডেভেলপারকে খুব কম করতে হয়, খুবই কম। তো স্যার খুবই কম করতে হয়, এখন তাহলে মনে হচ্ছে সহজ স্যার, কারণ এখন কোডিং রিলেটেড চলে আসছে, কারণ এগুলো করে আমরা অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ এতদিন ব্যাপারটা পুরো নতুন ছিল। হ্যাঁ, এখন আপনাদের কাছে ইজি লাগবে। এবং আমি বললাম না যে আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন এক সেমিস্টারে, এখন শিখবেন 7 দিনে, এবং কিছুদিন পরে আল্লাহ বেঁচে রাখলে আমি শেখাবো একদিনে। জি স্যার। হঠাৎ করে দেখবেন যে একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্যার কনভার্ট করে দিয়েছি আমি একদিনেই, এবং আপনি করতে পারবেন। আমি আচ্ছা। জানি কোথায় কোন জিনিসটা দেখালে আপনি করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি যদি চাই তাহলে আপনাকে আমি পাইথনের মতো একটা ভয়াবহ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কিনা বর্তমানে ডাটা মাইনিং এবং বিগ ডাটাতে লিড দিচ্ছে ওয়ার্ল্ডে, সেই পাইথনে আমি আপনাকে মাত্র 7 দিনে কনভার্ট করাতে পারবো। অথচ পাইথন 1 বছরও শিখতে পারে না। কিন্তু এটা কে পারবে? যে ওই স্টুডেন্টকে আগে পড়াইছে। যেমন আমি পারবো, এই জন্য আমি আপনাদের সি পড়াইছি, সি প্লাস স্যার, প্লাস মানে পড়াইছি। আপনার মানে থিওরিতে বা আপনার সিস্টেমে যারা পড়ে আসছে তারা পারবে স্যার। হ্যাঁ, ওর তারা উপরে পারবে। হ্যাঁ, তখন আমি তো জানি যে ওকে কোন কোন জায়গায় আমি চেঞ্জ করে দিব, আচ্ছা, চেঞ্জ করে দিলাম হয়ে যাবে। হ্যাঁ, আপনার পদ্ধতি একরকম আছে, ওইগুলো আমরা যেহেতু আগের থেকে জানে আসছি, এই কারণে আমাদের সুবিধা হচ্ছে। হ্যাঁ, তো দেখেন এই যে আপনারা কিন্তু PL/SQL কিন্তু কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। শুধু দেখেন ইকুয়াল টু জায়গায় ইস টু ইকুয়াল টু লিখেছি। ঠিক আছে, তো আমরা সামের কাজটা করে ফেললাম। এরপরে আমি মাল্টিপ্লিকেশনের কাজটা করব। MUL মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু ইস টু ইকুয়াল টু লিখবো n1 ইনটু n2। ওকে, দুটো কাজ শেষ। এখন আমি সরাসরি আমাদের যে টিউটোরিয়ালে যে প্রোগ্রামটা দেওয়া আছে, এটা একটু নাটক ফাটক করা আছে, দুটা ডিক্লেয়ার, দুটা মেইন। অ্যাকচুয়ালি এটা একটা এক্সাম্পলটা ছিল একটা রাইটে নেস্টেড প্রোগ্রামের এক্সাম্পল। আমি আসলে ওইটা এমনি ওপেন করেছি। আমি এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই প্রোগ্রামটা। সো এই প্রোগ্রামটার জন্য আমাকে নেস্টেড বডির কোনো প্রয়োজন নাই। সো আমি এটা সিম্পলি করে ফেলি। আমরা এখন লিখবো dbms আন্ডারস্কোর পুট, আউটপুট dbms আন্ডারস্কোর আউটপুট আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন লাইন, ব্র্যাকেটে লিখবো n1
n n1 N1 plus প্লাস N2 N2 n n না না n1 জাস্ট আমি তো এখানে N1 ভেরিয়েবল হ্যাঁ দিয়ে করতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা এখানে লিখবো, সরি সরি আমরা তো ভুল লিখছি, স্যার আমরা তো সাম হবে স্যার সাম হবে, ওকে সাম হবে, আচ্ছা ঠিক আছে, আমরা ভুল লিখছি, ভুলই থাকুক, মাল্টিপ্লিকেশন লিখলাম, ঠিক আছে। এরপরে আমি প্রোগ্রামটাকে বিগিনটাকে এন্ড করব, তারপরে আমি এই ব্যাকস্ল্যাশ দিব, এন্টার দিব, এন্টার ভ্যালু ফর n1 আমি লিখলাম 5, এন্টার ভ্যালু ফর n2 আমি লিখলাম 2, আমার প্রোগ্রাম আউটপুট এসেছে 5 and 10, ওকে। জি স্যার এখন আমি এটা এডিট করে কারেকশন করব, এডিট। আচ্ছা, এই এডিটে যে আমি আসলাম কারেকশন করতেছি কিভাবে, আমার এখানে ভুল ছিল হচ্ছে যে আমার এখানে দিতে হবে সাম, ওকে, আর এখানে থাকবে মাল্টিপ্লিকেশন। এই ভেরিয়েবলটা আমাকে কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, সো নো প্রবলেম। এটা করতো যদি আমি এটা দিয়ে কোনো ইনপুট দেওয়ার চেষ্টা করতাম, তাহলে করতো। তাহলে আমার মোটামুটি ভাবে সব ঠিক আছে। এখন আমি সেভ করলাম, আবার এই ব্যাকস্ল্যাশে চাপ দিলাম, প্রেস করলাম, তারপরে এন্টার, এন্টার দ্য ভ্যালু ফর n1 আমি দিলাম 5, এন্টার দ্য ভ্যালু ফর n2 আমি দিলাম 2, আউটপুট আসবে এনকাউন্টার দ্য সিম্বল, একটা এরর আসছে, এনকাউন্টার দ্য সিম্বল bracket when accepting one of the following. ওকে, দেখি আমাদের এররটা কি। যা ভেবেছিলাম, এখানে সামটা যখন ইউজ করতে গিয়েছি তখন প্রবলেম ক্রিয়েট হয়েছে, দেখছেন? জি স্যার সামেশন ইউজ করে আচ্ছা, তখন এখানে একটা সামেশন মানে একটা এম বাড়ায় দিলাম, ওকে স্যার এটা এম বাড়ায় দিলাম, ওকে। এই যে এররটা দরকার ছিল, এররটা না দিলে যেটা হতো আমার স্টুডেন্ট এই এররটা দেখলে মাথা খারাপ হয়ে যেত, কিভাবে ঠিক করব, ঠিক আছে। সো আমি এটা এখন সেভ করলাম, ব্যাকস্ল্যাশ দিলাম, এন্টার দিলাম, enter the value for n1 5, enter the value for n2 2, so output আসছে 7 and 10 is correct, okay। জি স্যার তাহলে এখানে কিন্তু আমরা একটা এররও খেলাম, এররটা খেয়ে আমাদের একটা শিক্ষা হলো কিভাবে এরর পড়তে হয়, ঠিক আছে। বাট এই এররটা পড়ে কিন্তু আপনার জন্য প্রথমে অনেক কষ্টকর হতে পারে, কিন্তু আমি কিন্তু অনুমান করে বুঝে নিয়েছি, সে বলতেছে যে আমার এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট লাগবে, তার মানে কি জানেন, আমি ধরে নিয়েছি যে সাম যে একটা বিল্ট ইন ফাংশন, সে বলতেছে সামের ব্র্যাকেট কোথায়, মানে সামের তো একটা ওপেনিং এন্ড ক্লোজিং লাগবে, ঠিক আছে। এটা থেকে আমি ধরে নিয়েছি, তবে আপাতত আপনার জন্য শিক্ষা হচ্ছে, আপনি যদি খুব কমফোর্টেবলি আপনাদের যাত্রা শুরু করতে চান, তাহলে যত কমান্ড আছে এসকিউএল এর, একটা কমান্ডও কোনো ভেরিয়েবল তৈরি করবেন না, এই জন্য লেখাপড়াটা জরুরি। যেমন আপনি এক্সিস্ট নামে ভেরিয়েবল তৈরি করলেন, এন্ড অর নট, ইন বিটুইন, এগুলোতে ভেরিয়েবল তৈরি করলেন, দ্যাট মিন্স আপনি একদম পুরো অশান্তির মধ্যে পড়ে যাবেন। যেমন ক্রিয়েট, অল্টার, সিলেক্ট, আমরা যত কমান্ড ব্যবহার করি এগুলোতে একটাও যেন কোনো ভেরিয়েবল না হয়, এটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। ওকে স্যার তো প্রোগ্রামিং স্যার এই ক্ষেত্রে কনভেনশন কি আছে, মূল্যের কোনো সমস্যা? যারা ডাটাবেস প্রোগ্রামিং করে তাদের একটা নিয়ম আছে। আমরা যারা রিয়েল লাইফে সফটওয়্যার ডেভেলপমেন্ট করি তারা একটা কনভেনশন রুলস ইউজ করি, যেটা আপনাদেরকে ক্লাসে আমরা দেখাই না। সেটা হচ্ছে ভেরিয়েবল মানে আমরা var লিখি, var আন্ডারস্কোর n1 এভাবে। তো এটা ছাত্র জীবনে অনেক বেশি টাইপ করতে হয়, জন্য আমরা স্টুডেন্টকে বলি না, ভেরিয়েবল মানে var অথবা v, এরকম, v মানে ভেরিয়েবল, ঠিক আছে। এই জিনিসটা আমরা ব্যবহার করি, v v, তো এটা আন্ডারস্কোর দিতে হয়। যেন স্যার বুঝতে সুবিধা হয় যে এটা কোন একটা হ্যাঁ আর ওইটা হ্যাঁ, বললে ভেরিয়েবল স্যার বুঝতে পারলাম এত কিছু হ্যাঁ, শেখা, আর না হলে এগুলো জানা যাইতো না। হ্যাঁ, তো এই যে এই ভেরিয়েবল গুলো আমরা এইভাবে ইউজ করি, মানে আমরা ওটা মনে রাখার চেষ্টা করি না যে কোনটা ভেরিয়েবল কোনটা কমান্ড, স্যার দরকারই নাই, ভেরিয়েবল মানে ভি, মানে আমরা সবসময় এই রুলস ইউজ করি, ভেরিয়েবল মানে ভি। যেমন দেখবেন আমি কিন্তু কনস্ট্যান্ট ইউজ করার সময় এই কাজটা করি, var পিকে টেবিলের নাম দেই, ঠিক আছে। ওটা কিন্তু আমি এমনি দেই না, ফ্যাশন না, ওটা একটা নির্দিষ্ট এক্সপেরিয়েন্স থেকে তৈরি হয়েছে, যে এভাবে না দিলে ম্যানেজ করা যায় না। স্যার ওই যে স্যার স্যার এম্পারস্যান্ড এম্পারসেন্ট তারপর স্যার n1 স্যার এখন না স্যার এখানে এম্পারস্যান্ড স্যার এম্পারসেন্ট তারপর স্যার ভি n1 হবে এর উপরে এম্পারস্যান্ড এর পরে বি। জি স্যার এখানে 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 জি না স্যার না, এটাই তো শেখার বিষয়, এটা হচ্ছে কিছু না, এখানে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারেন, এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন। কিরকম আপনি এভাবে লিখতে পারেন, এখানে enter underscore the underscore, কিন্তু you cannot use any blank space,
ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এখানে আপনি লিখতে পারেন এন্টার আন্ডারস্কোর দ্য আন্ডারস্কোর সেকেন্ড underscore number. Actually, this is caption. You can use স্যার any যার caption. যেমন ভালো লাগবে ক্যাপ্টেন যার দেবেন। যেমন ভালো লাগবে, but you should not use any blank space. Say enter value for enter the first number. Clear? জি স্যার। তার মানে ওখানে আপনি যা ইচ্ছা তা ইউজ করতে পারেন ক্যাপশন। It is your wish. See 9 and 20. Okay? তার মানে এটাও বোঝা দরকার ছিল যে আমি কি করতেছি, আমি কেন লিখতেছি, এই অংশটুকু কি কাজে লাগে। স্যার প্রিন্টএর মতো কাজ করতেছে। হ্যাঁ, এই অংশটুকু কি কাজে লাগে, হ্যাঁ প্রিন্টএর মতো কাজ করছে। এখন আমরা যদি আউটপুটটাকে ডিজাইন করতে চাই, যে আমি যদি আউটপুটে ফরম্যাটিভ করতে চাই, তাহলে আমি কি করতে পারি, সেটা হচ্ছে এরকম কিছু একটা লিখতে হবে স্যার, কমান্ড দিতে হবে যেটা হ্যাঁ, যেমন ধরেন ডিবিএমএস আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন, এখানে আমি সরাসরি সামেশনটাকে প্রিন্ট করেছি। ওকে, জি স্যার। এখানে আমি যদি সিঙ্গেল কোড ইউজ করি, এখানে যদি লিখি দা সাম ইজ, আমরা মনে রাখবেন আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং কে প্রিন্ট করার জন্য ডবল কোড ইউজ করি, বাট শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এখানে সিঙ্গেল কোড ইউজ করতে হবে। ও আচ্ছা স্যার। এবং এই দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য দুই জিনিস, এখানে কনক্যাটেশন অপারেটর ইউজ করতে হবে, দুইটা টান। আমরা যদি দুটো টান ইউজ করি, তাহলে ডানে পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজে একদিকে ইন্টিজার একদিকে স্ট্রিং, একদিকে ক্যারেক্টার একদিকে ফ্লট, একদিকে ইন্টিজার একসাথে করা যায় না, বাট এখানে করা যায়। যেমন আমি বললাম দা মাল্টিপ্লিকেশন ইজ, বলে পরে আমি সিঙ্গেল কোডটাকে অফ করলাম, করার পরে আমি একটা কনকাটেশন অপারেটর ইউজ করলাম। দিস ইজ কল কনকাটেশন, মানে জোড়া লেগে দেখাও, কনকেট করে দেখাও। সো আমি যখন ইয়ে করব, এখন আউটপুটটা দেখতে চাইবো, এন্টার দ্য ভ্যালু ফর এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি লিখলাম 5, আমি সেকেন্ড নাম্বার লিখলাম 2। সে আউটপুট আসছে কি হবে, দ্য সাম ইজ 7, দ্য মাল্টিপ্লিকেশন ইজ 10। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে কি আমরা এই সুযোগে ফরম্যাটিংও শিখে গেলাম, কিভাবে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কমন একটা বিষয় আছে, সব হ্যাঁ মানে একই রকম অনেকটা মনে হচ্ছে। একই রকম, শুধুমাত্র এখানে ডবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোট লিখতে শিখলাম, ঠিক সিঙ্গেল আছে? কোটেশন দিলাম, আর এখানে কমার জায়গায় কনকেটেশন, ঠিক আছে? জি স্যার। আর বাদ বাকি সব এক, এই সেমিকলন সি প্লাস প্লাস সবই সেমিকলন, লাইনের শেষে সেমিকলন, শুধু ইকুয়াল টু জায়গায় ইজ টু ইকুয়াল টু। ক্লিয়ার? আর ডিক্লেয়ার এন্ড ইন্ট। সো আমরা কিন্তু ইনপুট প্রসেস এন্ড আউটপুট শিখে গেছি, দ্যাট মিন্স আমরা এই প্রবলেম নাম্বার 1 আমরা এটা সলভ করতে পারছি এখন, ঠিক আছে? তো আমি এখানে স্টুডেন্টের সুবিধার জন্য আমি কোডটা লিখে রাখি, যাতে করে তারা পরবর্তীতে স্টাডি করতে পারে, মানে যেহেতু এটা স্টাডি পোর্টালে দিয়ে দেব। ওকে, আচ্ছা, এই ব্যাকস্ল্যাশটা হচ্ছে কোডের কোনো অংশ না, এই ব্যাকস্ল্যাশটা হচ্ছে কম্পাইলের অংশ, যে ইন্ডের পরে যদি আমি ব্যাকস্ল্যাশটা দেই, তাহলে সে কম্পাইল করতে পারে, ঠিক আছে? সে বোঝে যে আমাকে কম্পাইল করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি এটাকে ক্লোজ করি। ওকে, আমি যদি এখন এখানে ব্যাকস্ল্যাশ দেই, তাহলে কম্পাইল করবে, আদারওয়াইজ করবে না কিন্তু, ঠিক আছে? এই যে দেখেন এসকিউএল এখানে কার্যটা ব্লিঙ্ক করতেছে, আমি এখানে লেখা শুরু করতে পারি, আর ব্যাকস্ল্যাশ দিলে কি হবে, আমার আগের কোডটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে? আর কিছু না। আচ্ছা, লেট আস মুভ, আমি ক্লাস নিচ্ছি। লেট আস মুভ অ্যানাদার টিউটোরিয়াল। এটা আমরা দেখলাম, আমরা এখানে একটা টিউটোরিয়াল করে কি স্যার নাম্বার দেওয়া আছে নাকি স্যার, আমরা বুঝবো কেমনে করতে? এগুলো যে অ্যারিথমেটিক, এই যে অ্যারিথমেটিক দিয়ে পড়বেন, ঠিক আছে? এগুলো অ্যারিথমেটিক অপারেশনের টিউটোরিয়াল। না স্যার, একটা একটা করে সলভ করে শুরু করব এগুলো। হ্যাঁ, আমি শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় করে দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক করার সময় আপনারা সব ডিটেইলস দেখতে হবে। যেমন আমি এখন দেখাবো হচ্ছে অ্যারিথমেটিক আপনাদেরকে শিখাইতে পারছি, ঠিক আছে? আমি দেখাবো ইফ কন্ডিশন কিভাবে লেখে, ফর কিভাবে লেখে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি, আমরা সিতে মনে আছে কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে তারপর সেখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিতাম, ঠিক আছে? এখানে দিতে হয় এইভাবে, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলেন, করার পরে ডাটা টাইপ ইজ টু ইকুয়াল টু 0,
মানে এই ভেরিয়েবলের ইনিশিয়াল মান হচ্ছে 0 জিরো। আর ফ্লোট আচ্ছা। টাইপ ডিক্লেয়ার করতে হয় কমা দিয়ে 9,2 ঠিক আছে। স্যার এই যে বাবল শর্ট জি করার স্যার। সময় আমরা জিরো দিতাম ইনিশিয়াল ভ্যালু, না হলে হয়তো না, কোনো একটা প্রবলেম হইতো। সাম ইকুয়াল টু 0 আর কি। হ্যাঁ না, অ্যাকচুয়ালি এটা কম্পাইলার একটা বাগ, এটা আমিও আপনাদেরকে বারবার বলেছি যে যে ইকুয়াল টু চিহ্নের বাম পাশে যে থাকে সে কোনো কারণে গার্বেজ পেয়ে যেতে পারে। এক্স্যাক্টলি স্যার, গার্বেজের জন্য স্যার আমরা ওইটা করতাম। হ্যাঁ, এই জন্য তাকে অবশ্যই একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। তো আমরা দেখেন সরাসরি ইফে চাপ দিই, ইফ ইফ আমরা তো প্রোগ্রামিং লাইনের স্টুডেন্ট, সেটা আমরা ইফ বুঝবো। ইফ, এই ইফ কন্ডিশন দেখতে পাচ্ছেন আমার সামনে, ইফ কন্ডিশন। সো আমি ইফ কন্ডিশন টিউটোরিয়ালটা অন করে একটু ইফ কন্ডিশন প্র্যাকটিস করি। আমার কাজ হচ্ছে আপনাদেরকে পরিচয় করে দেওয়া। সো আমরা একটা ইফ এর চেহারা দেখি, ভেরি ভেরি ইজি। আচ্ছা, আমরা আমাদের জীবনে প্রথম যখন সি টিচার একটা প্রবলেম করাইছে ইফ দিয়ে, তখন কি প্রবলেম করাইতো? রাইট এ প্রোগ্রাম টু স্যার কম্পেয়ার ইভেন আর অড স্যার। ইভেন আর অড না, রাইট এ প্রোগ্রাম টু কম্পেয়ার টু ভ্যালুস। ওকে স্যার। এটা করাতো না? ইভেন আর অডটা হচ্ছে একটু পরে করাইতো, ঠিক আছে প্রবলেম। তা আমরা একটা প্রোগ্রাম লিখি এখন, প্রবলেম রাইট এ PL/SQL program to check to find the greatest number among two numbers. The numbers will user will provide the numbers. স্যার আমরা কি ইফ ইউজ করব? if else দুটোই করব, সমস্যা নাই, ঠিক আছে একই সাথেই। জি স্যার। So let us see my problem. আমাদের প্রবলেমটার মধ্যে আমরা কোনো কিছু বুঝতে আমাদের সমস্যা হচ্ছে কিনা। এটা প্রবলেম নাম্বার 2 দিলাম, ঠিক আছে। স্যার Write a PL/SQL program to find the greatest number among two numbers. User will provide the numbers. Okay. আচ্ছা, এখন প্রবলেমটা একটু অ্যানালাইসিস করেন। একটু জুনিয়ররা একটু কথা বলেন, সবাই আমরা এরা কি করতেছে আমি বুঝতে পারতেছি না। একটু ইয়ে কথা বলেন দেখি, নাইম কথা বলেন দেখি, নাইম 63 ব্যাচ। জি স্যার। বলেন তো এটা কি কি লিখেছি আমি? Write a PL/SQL program to find the greatest number among two numbers. User will provide the number. এর মানে কি? স্যার ইউজার থেকে দুইটা নাম্বার নিতে হবে এবং PL/SQL প্রোগ্রামের মাধ্যমে বের করতে হবে যে কোনটা গ্রেটেস্ট নাম্বার। সিতে আমরা এই কাজটা কিভাবে করতাম? সি প্লাস প্লাসে স্যার ইফ কন্ডিশনের মাধ্যমে করা হতো। ইফ কন্ডিশনের মাধ্যমে করা হতো কিভাবে আপনি বলেন, মুখে বলেন। স্যার এই মুহূর্তে স্যার মনে করতেছে না। কেন? স্যার আমি বলি, বলেন। স্যার ফার্স্টে দুইটা নাম্বার ডিক্লেয়ার করতাম, করার পরে ইউজারের কাছ থেকে নাম্বার দুটো চাইতাম, নাম্বার দুটো কালেক্ট করার পরে ওই নাম্বার দুটোরে ইফ এর মধ্যে ফালাইতাম, ইফ এলস এর মধ্যে ফালানোর পরে যেটা বড় হতো, বড় হওয়ার পরে স্যার ওইখানে প্রিন্টআউট দিয়ে লিখে দিতাম এটা গ্রেটেস্ট নাম্বার। যেটা বড় হতো সেটা ইফ এ ডিক্লেয়ার হতো, যেটা ছোট হতো সেটা এলস এ চলে যেত। জি স্যার। এখন যে কথাটা বললেন এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় সুডোকোড বলা হয়। সুডোকোড মানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, মানুষের ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলতে পারা।
নাইম, এই কথাটা আপনি বলতে পারলে সমস্যা ছিল না। এটা এই শুড মানে ইউ শুড এক্সপ্লেইন ইট। এতদিন পরে এটা বলা যাবে না তা কিন্তু না, ঠিক আছে? কোড তো লিখতে বলিনি, জাস্ট শুধুমাত্র স্টুডেন্টের ব্রেনটা কাজ করে কিনা, মাথাটা ঠিক আছে কিনা, এটা আমি যে বুঝতে চাই যে সে কতটুকু অ্যাক্টিভ আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই প্রোগ্রামটা যদি এখন প্র্যাকটিস করতে চাই, তাহলে আমরা আমাদের কাজ শুরু করব। আমাদের এতক্ষণ ধরে প্রোগ্রাম লিখে আমাদের কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। এখন আমরা দ্রুতই লিখতে পারবো। যেমন আমাদের উপরে যে প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এটার আলোকেই আমরা এটা করতে পারবো। শুধু আমরা দেখে নিব যে কিভাবে ইফ লেখে। ওকে, তো আমরা লিখলাম ডিক্লেয়ার। এটার কোনো মাফ নাই, আমরা জানি যে ভেরিয়েবল থাকুক আর না থাকুক আমি ডিক্লেয়ার করব। তো আমি দুটো ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করব। সো আমি একটা ভেরিয়েবল নিলাম vn1, এর ডাটা টাইপ দিলাম নাম্বার অফ 3। এরপরে আরেকটা ভেরিয়েবল নিলাম v_n2, এর ডাটা টাইপ দিলাম নাম্বার অফ 3। এরপরে v_sum, সরি সাম তো না, আমার আর কিছুই দরকার নেই, কারণ আমাদের দুটো নাম্বার নিব, সেই দুটো নাম্বারের মধ্যে আমি কম্পেয়ার করব। ঠিক আছে, জি স্যার। তাহলে আমার কাজ হচ্ছে বিগিন স্টার্ট করা। সো ইউজারের কাছে যেহেতু আমি দুটো নাম্বার নিব, সো আমি বলবো v_n1, আমি ইউজারকে হিস্ট্রি ইকুয়াল টুর মাধ্যমে ইউজারকে বললাম %, এই চিহ্নটা দেওয়ার সাথে সাথে ইনপুট নিবে। আমি ম্যাক্সিমাম এটুকু বলতে পারি যে ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা কি দাও। এরপর v_ আমি ইনটু লিখলাম, হিস্ট্রি ইকুয়াল টু বললাম সেকেন্ড আন্ডারস্কোর নাম্বার। ওকে, এরপরে আমরা আমাদের কাজ হচ্ছে ইউজারের কাছে নেওয়ার পরে আমাদের ইফ লিখতে পারা। আমরা একটু টিউটোরিয়ালটা দেখে নিব যে আমরা ইফ কিভাবে লিখব। ইফ ইফ সিম্পল ইফ, শুধুমাত্র ইফের মধ্যে কোনো ব্র্যাকেট নাই, এক লাইনে লিখতে হয়। স্যার সেমই তো স্যার। হ্যাঁ সেম, না আমরা তো ব্র্যাকেট লিখেছি, তে ইফ ব্র্যাকেটের জি মধ্যে স্যার। এখানে দেবি, শুধু দেন লিখি না, বাট ব্র্যাকেট লাগবে না মনে হয় এখানে। হ্যাঁ ব্র্যাকেট লাগবে না এবং এখানে দেন লিখতে হবে। আমার কাছে আবার এটা ইজি লাগে, কেন জানেন? স্যার আপনার না না না, আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের লাইফে আপনারা শেখা শুরু করেছেন সি দিয়ে, তাই না? জি স্যার। বাট আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে আমাদেরকে, সি হচ্ছে প্রোগ্রামিং এর জন্য, নিউমেরিক্যাল মেথড করতাম আমরা ফোরটন দিয়ে, আর আমরা অ্যালগরিদম করতাম পাস্কেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর ডাটাবেস করতাম কোবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেন ইউজ করতে হতো, এজন্য আমার কাছে এটা ইজি লাগে। স্যার ওইগুলাকে এখন আর কেউ করে নাকি? ওইগুলো এখন ফাঁকিবাজের দুনিয়াতে ফাঁকির সাগরে সবকিছু ভেসে যাচ্ছে। নিউমেরিক্যাল মেথড, ফর্মুলা, ফোরটন ছাড়া নিউমেরিক্যাল মেথড করা যায় না, হাইলি পসিবল। কিন্তু নিউমেরিক্যাল মেথডের এখন মডার্ন জামানাতে আপনাদের হাতে ম্যাথল্যাব চলে আসছে। সো ম্যাথল্যাব দিয়ে নিউমেরিক্যাল স্যার অ্যানালিসিস, ম্যাটল্যাব তারপর অক্টেভ। হ্যাঁ এটাতে করা যায়, নিউমেরিক্যাল অ্যানালিসিস করা যায়, তবে একটু বেসিকে প্রবলেম রয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের। ঠিক আছে, যেমন আমরা নিউমেরিক্যাল মেথডের ক্লাসগুলোকে আমরা সবগুলো ল্যাবে হতো আমাদের, আমরা সবগুলো অঙ্ককে ল্যাবে কনভার্ট করতাম। তো সেক্ষেত্রে আমাদের যে বেসিকটা তৈরি হয়েছে, যে বেসিক দিয়ে আমরা এখন ফুটানি করি আর কি, মানে কোনো কিছুই সহজে ক্যাচ করতে পারি অনলি ফর দ্য বেসিক। কিন্তু কোশ্চিন হচ্ছে যে এই এই 2020 তে এই বছরে এসে আমাদের ওই লেভেলের বেসিক প্রয়োজন আছে কিনা, আমার অ্যানসার ডিরেক্টলি হচ্ছে না। তবে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ, পুরো সার্চ দিয়ে আমার প্রয়োজন হচ্ছে না, কেননা আপনি যদি এখন অ্যালগল, বিসিপিএল, এই কম্পাইলার গুলো এইভাবে বেসিক থেকে শিখতে শুরু করেন, তাহলে আপনি 4 বছরের সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। আমার কোশ্চেন হচ্ছে যে একটি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট শিখতেছে, সেটা সি, সে এটার বেসিক থেকেই শিখতেছে। সো রিমেনিং গুলো এই ফোরটন, পাস্কেল, কোবল, এত এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার জানার প্রয়োজন নাই। তার নিউমেরিক্যাল অ্যানালাইসিস তার বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে, বিগ ডাটা, ডাটা মাইনিং এসবে। সে ম্যাথল্যাব সফটওয়্যারটা তার কন্ট্রোলে থাকবে, সে সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস ভালো জানবে, সো সে ম্যাথল্যাব দিয়ে লিড নিবে। ঠিক আছে, এটাই স্বাভাবিক। তাকে
কম্পাইলার কনস্ট্রাকশন বুঝতে হবে, বিভিন্ন ধরনের সে কম্পাইলার তৈরি করবে। এই জন্য তাকে একেবারে যে আহ, আহ, যেটাকে কি বলে পাস্কেল থেকে উঠে আসতে হবে তা না। ওকে, সে সি সি প্লাস প্লাস যেহেতু জানে, সে কাজ করতে পারে, সে পাইথন দিয়ে কম্পাইলার কনস্ট্রাকশন নিউ কম্পাইলার ডিজাইন করতে পারে। আমরা এখন এভাবে চিন্তা করি। সো এই জন্য আমি সরাসরি বলে দিলাম যে প্রয়োজন নাই, প্রয়োজন থাকলে শিখে নেবেন। যদি বাস্তবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে এই মুহূর্তে আপনার অনেক বড় ধরনের একটা বেসিক দরকার, সেক্ষেত্রে আমরা এটা শিখে নিব। এখানে এমন কোনো স্টুডেন্ট নাই যে সি প্রোগ্রামিং জানে, তাকে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক শেখাতে গেলে তাকে 3 দিনের পরে সময় লাগবে। শুধুমাত্র দেখে নেবেন, সামনে একটা বই ওপেন থাকবে, একটা টিউটোরিয়াল ইন্টারনেট ওপেন থাকবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার গুলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একই। সব স্যার জায়গায় ইফ আছে, ফর আছে, স্টেটমেন্ট আছে, সব জায়গায়। যেমন স্যার এখানে শুধু দেন দিতে হবে, কমা ব্র্যাকেট দেওয়া যাবে না, এইসব ডিফারেন্ট কিন্তু স্যার এইসব ডিফারেন্স, হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ। একই ব্যাপার তো। সো এটা এই জন্য আমি সরাসরি বলে দিলাম যে আমি বেসিক শিখেছি, আপনাদের শিখতে হবে এরকম না, দরকার নাই। আপনারা ম্যানেজ করতে পারবেন, যেটা প্রয়োজন সেটা শিখে নেবেন। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইফ এর ব্যাপারটা আমার কাছে খুব ইজি মনে হচ্ছে, কারণ আমি এভাবে ইফ লিখি। কারণ আপনারা তো এইভাবে ইফ লেখেন না, এই জন্য আপনারা প্রথমে যে ভুলটা করতে পারেন, হয়তো ব্র্যাকেট দিয়ে দিতে পারেন একটা, ইফ এ গ্রেটার দেন বি, স্যার ইফ এটা ব্র্যাকেট, হবে স্যার। হ্যাঁ। আর দেনটার কথা আপনাদের মনে থাকবে, দেনটা একটু বিরক্ত লাগবে এই আর কি। তো আমি লিখলাম ইফ, আপনার সাধারণত এই কাজটা করার ইচ্ছা, আপনারা এই কাজটা করবেন স্বভাবতই, ইফ এ গ্রেটার দেন বি। কিন্তু এটা একটু মনে রাখতে হবে যে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ইফ এ গ্রেটার দেন বি তারপর দেন। তাহলে অ্যাকচুয়ালি আপনারা যদি ইংলিশ থেকে বাংলা তর্জমা করেন তাহলে কিন্তু এটাই আসে দেন। যদি এ বির চেয়ে বড় হয় তাহলে, তাহলে ইংলিশটা কিন্তু দেনই, কিন্তু আমরা এটা সিতে লিখতাম না, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতাম। ইফ এ গ্রেটার দেন বি, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি সরাসরি একটা আউটপুট বলে দিতে পারি, dbms আন্ডারস্কোর পুট dbms আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন। এখানে আমরা লিখব এ, সিম্পলি এ ইজ গ্রেটার। এরপরে এখানে এলস এর ব্যবহার আছে, আমরা দেখি নিই এলস কিভাবে লেখে, সেম বানান, ELSE এলস, ELSE এলস, শুধু এফ এলস বানানটা আলাদা হবে, এই জন্য আমি দেখে নিলাম dbms আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন, এখানে হবে বি। ওকে, ইফের কাজ শেষ। ইফের কাজ যেখানে শেষ হবে, ইফকে শেষ করার জন্য এটা ওই মান্ধার তামলের মতো ইনডিপ লিখতে হয়, ঠিক আছে? তার মানে ব্র্যাকেটের কাজটা, এটা ইফের শুরুর ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট। এই ইনডেফ ইজ নাথিং বাট স্যার দ্য আরেকটা ক্লোজিং। কন্ডিশন কি লাগতো না স্যার, যদি সমান ইনপুট দিয়ে দিতাম? অ্যাকচুয়ালি আমরা তো এটা মানে ডিপলি অ্যানালাইসিস করলে তো আরো অনেক কিছু লাগে। আমি যদি নেগেটিভ ইনপুট দিতাম, ও হ্যাঁ জি স্যার। অ্যাকচুয়ালি আমরা এখন ভাষা শিখতেছি, মানে আমরা এখন ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সো তো ডিপলি চিন্তা করতেছি না। জি স্যার জি স্যার। তো আমরা ইনডিফের জায়গায়, ইনডিপ মানে যে ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে? তো ইনডিফে আপনাকে সতর্ক থাকতে হবে যে ইনডিফে সেমিকোলন লাগবে কিনা। ইনডিফে অবশ্যই সেমিকোলন লাগবে। ওকে, তো এলস সেমিকোলন হবে না, ইফে সেমিকোলন হবে না, ইনডিফে সেমিকোলন লাগবে। ওকে, তারপরে আমি বিগিনের ইন করে দিলাম, আমি ব্যাকস্ল্যাশ দিলাম, দ্যাট মিন্স আমি কম্পাইলারকে ফাইনাল ইনস্ট্রাকশন দিলাম যে আমি আর কিছু লিখবো না। সো ইন্টার ভ্যালু ফর ফার্স্ট নাম্বার আমি দিলাম 7, ইন্টার ভ্যালু ফর সেকেন্ড নাম্বার আমি দিলাম 10। সো কি আসছে, এরর। স্যার আমরা দেখেন এখানে এ আর বি নিছি, বাট আমরা ইনপুট নেওয়ার সময় কিন্তু n1 n2 এটা নেওয়া হয়েছে। তো ওখানে কি আমরা গেটা ইফ n1 হ্যাঁ, গেটা n বি নেওয়া হয়েছে? আমাদের ভুল হয়েছে, আমি ভুল লিখেছি, আইডেন্টিফায়ার এ। তারপর আমি পড়ে দেরি হয়ে গেছে। আচ্ছা, এখানে লিখছে এরোতে আইডেন্টিফায়ার এ মাস্ট বি ডিক্লেয়ার্ড, মানে আমি এমন কোন ভেরিয়েবল ইউজ করেছি যেটা আমি ডিক্লেয়ার করিনি। আসলে তো এখানে এ বি হবে না, এখানে হবে হচ্ছে n1 n2 বি আন্ডারস্কোর n1, আর এখানে হবে শুধু n1 n2 ওই ডিক্লেয়ারের সময় আমরা এবি দিয়ে দিলে হয়ে যেত। হ্যাঁ, ভিডিও দিলে হয়ে যেত, হ্যাঁ। ওকে ফাইন, আর এখানে হবে n1 ভি greater than ভি আন্ডারস্কোর n1
v_n2। ওকে, আলহামদুলিল্লাহ আমার মনে হয় সব ঠিক আছে। ব্যাকস্ল্যাশ ইন্টার দ্য ভ্যালু ফার্স্ট নাম্বার আমি দিলাম 7, এরপরে এটা দিলাম 10। ওকে, আউটপুট আসছে 10। ক্লিয়ার? আউটপুট আসছে 10, দ্য পিএসএল ব্লক সাকসেসফুল। তার মানে ইফ এলস বাট প্রপারলি কাজ করছে এবং আমরা এটা মেইনটেইন করতে পারি। তাহলে আমরা ইফ এর চেহারাটা একটু দেখলাম। ক্লিয়ার? আমরা স্যার হ্যাঁ, বিগিনটা কি স্যার মেনের মতো কাজ করে? begin is nothing but a main body starting। হ্যাঁ, মেন এর ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা একটু 3টা নাম্বারের মধ্যে কম্পেয়ার করে দেখি, তাহলে আমাদের পরিপূর্ণভাবে আমরা কাজটা শিখতে পারবো, ঠিক আছে। ইফ এর পার্টটা আজকে শেষ করে ফেলবো আমি। সো আমি এটা একটু কপি করে রাখি টিউটোরিয়ালে দেওয়ার জন্য। ওকে, এখন আসেন আমরা আরেকটা প্রোগ্রাম প্র্যাকটিস করি। আপনাদের কি বোরিং লাগতেছে? স্যার আমার লাগে না। না স্যার। স্যার আজকে মজা লাগতেছে। প্রবলেম 3, write a program to find the greatest number among 2 নাম্বার না দিয়ে আমি দিলাম 3 নাম্বার। ক্লিয়ার? ইউজার উইল প্রোভাইড দ্য নাম্বারস। ক্লিয়ার? এখানে কি করলাম? 3। যখন আমি 3টা নাম্বার দিলাম তখনই কিন্তু আমার কন্ডিশনাল কিছু পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে সি প্রোগ্রামিং অনেককে করাইনি, সো আমি জানি না আপনারা সি প্রোগ্রামিং কেমন বেসিক থেকে করছেন। তবে আমি এভাবে করাই আর কি, যে একটু একটু করে মুভ করি। দেখেন, আগে 2টা না করে 3টা করলে যেটা হতো, আপনি যেটা হলো এলস পার্টটা বুঝতেন না, ঠিক আছে। তো যখনই আমি 2টো পর্যন্ত থাকবো তখন ইফ ইজ এনাফ, বাট আমি যখনই গ্রেটার দেন 2 কম্পারিজনে যাব পৃথিবীর যে কোনো জায়গায়, তখন আমাকে এলস ইফ জানতেই হবে। তো আমি এই প্রোগ্রামটাকে মডিফাই করতে পারি ইচ্ছা করলে আমাদের এই কাজের জন্য। ওকে, আমি এটা ক্লোজ করে দিলাম। ওকে, এই প্রোগ্রামটা এভাবে থাকলো। আমি নতুন করে একটা প্রোগ্রাম লিখি, এডিটে যেটা এডিট করে ফেলি। সো আমরা v_n3 মানে আমি আরেকটা প্রোগ্রাম নিলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম নাম্বার অফ 3। এখানে আমি একটা ভেরিয়েবলের মাধ্যমে ইনপুট নিয়ে নিলাম v_n3 is to equal to at the ampersand থার্ড নাম্বার। th third number। আচ্ছা, এখানে দেখেন if vn মানে n1 greater than n2 যদি এটা হয়, তাহলে তো আমরা জানি যে এটাই ফাইনাল। এখন এটা ঠিক আছে স্যার কন্ডিশনটা। হ্যাঁ, কন্ডিশন। দেন আরেকটা ইয়ে করতে হবে। এখানে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, কি জানেন? এন্ড অপারেটরের ব্যবহার। জি স্যার, এন্ড লাগবে। ওকে, আমরা এন্ডটা লিখে নিব, সমস্যা নাই। আগে এলস ইফটা করে ফেলি। দেখেন, এখানে এলস ইফ এভাবে লেখা যাবে না। ক্লিয়ার? ELS বানানটা ভুল করতে হবে একটু, ঠিক আছে। এলস ইফ। ক্লিয়ার? এলস ইফ এভাবে না, সির মতো করে না। জি স্যার। এলস ইফ একটা স্পেলিং মিস্টেক হবে। জি স্যার। এখানে আমরা লিখব n2 greater than n1, ঠিক আছে। n2 এরপরে হবে এলস। স্যার n3 হবে না স্যার? হ্যাঁ, n3 হ্যাঁ, এলস n3, তাই না? তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রোগ্রামটা কিন্তু পারফেক্ট হয়নি। কেন হয়নি জানেন? এখানে কখনোই একটি ভেরিয়েবল কম্পেয়ার করে একটি ভেরিয়েবলের সাথে একটি ভেরিয়েবল কম্পেয়ার করে কখনোই গ্রেটেস্ট ভ্যালু বের করা যায় না। কেন যায় না? সেটা হচ্ছে যে
ফর এক্সাম্পল জামিল, মনে করেন এ বি আর সি তিনটা জিনিস আছে, ঠিক আছে? জি স্যার। আমি এখানে বলেছি এ যদি বি স্যার বড়। এ স্যার বি এর থেকে বড় হয় এবং সাথে যদি আবার হ্যাঁ, মানে এই সি এটা এর থেকে স্যার বড় হয়। সি এর থেকেও বড় হয়, তাহলে স্যার এটা তাহলে এ হবে। স্যার আমি বড় হবে। সরাসরি ডিসিশন দিতে পারি না এ বির চেয়ে বড় মানে এ বড়, ঠিক আছে? রাইট জি স্যার। স্যার। তাহলে আমাকে অবশ্যই এখানে একটা এন্ড ক্লোজ ইউজ করতে হবে। তো আমি একটু দেখে আসি এন্ড ক্লোজটা কিভাবে ইউজ করা যায়, কারণ এন্ড অপারেটরটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না যে এন্ড অপারেটরটা কিভাবে দেয়। মেবি দুটো অ্যাম্পারসেন্ড সাইন দিলে এন হবে, কিংবা আবার এন্ড লিখতেও হতে পারে। আর দুইটা তো এটা সি সি প্লাস প্লাসে ওটা হয়তো। স্যার এসকিউএল এ তো স্যার দেখলাম আহ, স্যার এন্ড ইউজ করলেও স্যার এটা কমান্ডটা স্যার নেয়। আচ্ছা, এখন এটা দেখি একটু। ওই এন্ড আর পিএল স্কেলের ভিতরে এন্ড নাও হতে পারে, এখন অনেকদিন পরে লিখতেছি তো। দাঁড়ান, ইফ এ গ্রেটার দেন স্যার বি। অর দিছে এর দিছে স্যার হচ্ছে ইনিশিয়েট ভ্যালু না, এটা আরেকটা। এটা অন্য প্রোগ্রাম, আমি এটা একটা জি স্যার। এক্সাম্পল দেখি। নো, ইউ হ্যাভ টু রাইট এন্ড লাইক দিস ওয়ে, এন্ড সরাসরি অ্যান্ডি লিখছে। সরাসরি এন্ডই লিখছে, ঠিক আছে? এই একটা প্রবলেম আমি ফেস করি মাঝে মাঝে, মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, তো আমি মাঝে মাঝে প্যাঁচ লাগে যায় আমার, যে সব সময় কোনটা ইউজার, হ্যাঁ মাথার মধ্যে খেলতে পারি না। তাহলে আমরা এখানে লিখবো এন্ড এন্ড স্যার যদি অর ইউজ করতে হতো তাহলে অর লিখলে হইতো। হ্যাঁ, অল লিখলে হতো, এন্ড অর নট সরাসরি ইংলিশ ওয়ার্ডে লিখতে হবে। এই যে একটা বুঝলেই বাদ বাকি বোঝা যায় যে এটা সরাসরি ইংলিশ ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে? এটা Yes, sir. এন্ট্রি হবে এখানে। একইভাবে এখানে সব N1 বড় থাকবে। হ্যাঁ, এখানে এখানে হবে এ এন্ড এন, এইভাবে N2 স্যার। জি স্যার, N2 এর পার্থক্য। N3 হ্যাঁ, N3 স্যার। yes, sir. মানে N2 এখানে বড়। হ্যাঁ, এন্ড এখানে বড়। এন3 তো কারোর সাথে কম্পেয়ার করা লাগবে না, এর মানে এন3 বড়, ঠিক আছে? না স্যার। সো আমি সেভ করলাম। সেভ করার পরে যখন আমি এখানে ইন্টার দিলাম, এন্টার দ্য ভ্যালু ফর দ্য ফার্স্ট নাম্বার 7, যে তৃতীয় নাম্বারটা দিলাম। স্যার আমরা এলসিএফ লিখছিলাম কেন আবার? এলসিএফ লিখেছিলাম বলতেছি। সো 8 হচ্ছে সবচেয়ে বড় আউটপুট এসেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, বিগেস্ট নাম্বার আসছে। এলসিএফ লিখেছিলাম এই জন্য যে তিনটি নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে গেলে ইফ দিয়ে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এখানে 6টা ব্লক লিখতে হতো। তো আমরা এখানে খুব সিম্পলি এটা করেছি, ইফ n1 গ্রেটার দেন n2 এন্ড n1 গ্রেটার দেন n3, তাহলে n1 বড়। জি স্যার। কিন্তু তারপরে বুঝতে আরেকটা পারছি। কম্পারিজন রয়ে যায়, এটা হচ্ছে ইফ এলস ইফ, যে n2 গ্রেটার দেন n1 এন্ড n2 গ্রেটার দেন n3, তাহলে n2 বড়। তা না হলে কি? তা না হলে তো বুঝাই যাচ্ছে n3 বড়। জি স্যার, জি স্যার। তো এই জন্য আমরা ইফ এলস এলসটা শুধুমাত্র স্যার দুইটা কন্ডিশন যদি থাকে শুধু ইফ আর এলস দিয়ে হয়ে যাবে। বাট হ্যাঁ। দুইটার বেশি কন্ডিশন যদি থাকে তখন ইফ এলস একসাথে এটা লাগবে স্যার। এলস ইফ একসাথে করতে হবে, ঠিক আছে? তো জি স্যার। আমরা ওখানে লিখতাম অন্য প্রোগ্রামে ইফ এলস, এখানে হচ্ছে এলস ইফ। শুধুমাত্র এলস এর বানান একটু ভুল হবে, Else if। এলস ইএলএস ইফ, এটুকুই মনে রাখতে হয়, আর কিছু না, ঠিক আছে? স্যার আমরা এন্ড ইফ কেন লিখছি স্যার? এন্ড ইফ হচ্ছে ইফ এর কাজ শেষ। ব্র্যাকেট ক্লোজ করলাম স্যার। হ্যাঁ, ইফ এখানে শুরু, এখানে ইফ শেষ, ব্র্যাকেট ক্লোজ আচ্ছা। করলাম। জি স্যার। যেহেতু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এর কোনো ওপেনিং ব্র্যাকেট থাকে না এবং ক্লোজিং ব্র্যাকেট থাকে না, এন্ড ইফ মানে এখান থেকে ইফ এর কার্যকারিতা শেষ হয়ে গেছে। ওকে স্যার। স্যার যে কোনো কোডিং করতে গেলেই কি এইরকম ইফ এর জায়গায় যদি অন্য কিছু থাকে মানে যে কোনো এটা করি তখন কি ইন্ট ওইটা লিখতে হবে? হ্যাঁ, এটা যদি ফর লুপের কাজ হোক যে কোনো ব্যাপারে এন্ড লুপ লিখতে হবে, এন্ড লুপ, এন্ড ফর, আচ্ছা। এন্ড ফর এভাবে লিখতে হবে, যেহেতু এখানে ব্র্যাকেটের সিস্টেম নাই। জি মানে স্যার। এখানে যেহেতু ব্র্যাকেটের সিস্টেম নাই, স্যার। এই জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব এন্ড দিয়ে শুরু শেষ হয়। আচ্ছা, এখন যেটা শেষ করব সেটা ওখানে হ্যাঁ উল্লেখ করতে হবে। সেটা উল্লেখ করতে হবে। তো আমরা এটা ক্লোজ করলাম। সো আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা এবার 9 আসবে। হ্যাঁ, 9 আসছে, লাস্টেরটা বড়। সো আমরা এখানে এই প্রোগ্রামটাও শিখতে পারলাম। এখানে আমি এটা কপি করে রাখি। তো এখন দেখেন আমাদের আজকের ক্লাসের লার্নিং আউটকাম হচ্ছে আমরা আজকের ক্লাসের লার্নিং আউটকাম হচ্ছে আমরা পিএল এসকিউএল সিনট্যাক্স সম্পর্কে ধারণা পেয়েছি, ঠিক আছে? 1 নম্বর পিএল এসকিউএল সিনট্যাক্স, কিভাবে পিএল এসকিউএল শুরু করতে হয়। আমরা জি বিগিন স্যার।
বা ইন্ট সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ডিক্লেয়ার করা শিখছি স্যার। আমরা ডাটা টাইপ অ্যাসাইন করতে পারি, তারপরে আমরা আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমরা এখানে শিখেছি নতুন করে ইফ স্যার কন্ডিশন, ইফ কন্ডিশনটা শিখছে, ইফ কন্ডিশন শিখছি, else if এলস ইফ। এলস ইফ কন্ডিশন শিখছি, ঠিক আছে। ওকে, আর আমরা এটা শিখছি অ্যারিথমেটিক অপারেশন, মাল্টিপ্লিকেশন শিখলাম স্যার, ওই এগুলো শিখলাম। অ্যারিথমেটিক অপারেশন শিখছি, ঠিক আছে। কিন্তু দেখেন এতগুলো শিখেছি কিন্তু বিষয়টা খুব সিম্পল লাগছে। কারণটা হচ্ছে যে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জগৎ সম্পর্কে আমরা আগে থেকেই অবগত, ঠিক আছে। জি স্যার, এটাই স্যার। জি স্যার। মানে এটা যদি ফার্স্ট হতো তাহলে প্রবলেম হতো, এত শিখতে পারতাম না স্যার। ফার্স্ট হলে এই জায়গায় আসতে 10 দিন সময় লাগতো। জি স্যার। এটা আপনাদের জীবনের প্রথম না, এই জন্যই আপনাদের কাছে এটাকে কমফোর্টেবল মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু আপনার লাস্ট পার্ট দেখাই। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনাদের মধ্যে এই স্ট্রাকচারের মধ্যে কোনো কনফিউশন আছে? এমন কেউ আছে যে স্যার আমি এখানে এখনো আমার কনফিউশন আছে, আমি বুঝতে পারতেছি না? আছেন? সবাই বুঝছে? আমার মনে হয় এই সেন্টেন্স স্ট্রাকচার না বোঝার কিছু নাই, সবাই আমার মনে হয় যে করতে পারবে যদি সে করতে শুরু করে, ঠিক আছে। তাহলে আপনি একটা ছোট একটা প্রোগ্রাম দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ দেন আমরা একটা প্রবলেম সলভ করি। হ্যাঁ, কিছু আচ্ছা 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 আমরা যে কাজটা করতে পারি এখন, আমি একটা হোমওয়ার্ক দিতে পারি আপনাদেরকে, ঠিক আছে। জি স্যার, একটা হোমওয়ার্ক দেব, সেটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। দিব এবং এই ক্লাসের রেকর্ডিংটাও আমি দিয়ে দিব, সবই দিয়ে দিব, ঠিক আছে। এখন সিদ্ধান্ত হচ্ছে যে 28/9/2020 মানে 2020 সাল 28/9/2020 এই ডেটে, এই 28 তারিখে আমাদের হচ্ছে একটা ক্লাস টেস্ট হচ্ছে। যে ক্লাস টেস্টটা আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো করেছি ক্লাসে, ঠিক আছে, খুবই বেসিকের উপরে একটা ক্লাস টেস্ট হবে। বেসিক কনসেপ্ট এবং বেসিক সেন্টেক্স। বেসিক কনসেপ্ট এবং বেসিক সেন্টেক্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে, বেসিক কনসেপ্টটা আসবে হচ্ছে আমাদের ভিডিও টিউটোরিয়াল থেকে। আমাদের ভিডিও টিউটোরিয়ালটা যদি কেউ পড়ে কিংবা তার কাছে যদি কোনো নোট লেখা থাকে তাহলে সে অবশ্যই বেসিক কনসেপ্টে অ্যান্সার দিতে পারবে। আর বেসিক সেন্টেক্স হচ্ছে, আমি বললাম যে ফর এক্সাম্পল আমি এটা লিখে দেখাই, ঠিক আছে। আমি বললাম যে স্যার স্ট্রাকচারটা সিলেক্ট বলবেন। হ্যাঁ, আমি একটা কোশ্চেন লিখলাম যে the following statement okay fine, which is the following statement is correct to take input to get input from user, okay. তো আমি এখানে এতে লিখলাম n1 is to equal to ampersand n1 এভাবে লিখলাম n1 equal to ampersand n1, ক্লিয়ার? কোনটা কারেক্ট? এক নম্বরটা কারেক্ট, কারণ এটা কারেক্ট না, কারণ এখানে ইজ টু ইকুয়াল টু অপারেটর নাই, এটা কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে। সো এইভাবে বেসিক সেন্টেক্সের উপরে কিছু কোশ্চেন থাকবে, একদম ভেরি বিগিনিং লেভেলে, কোনো কমপ্লেক্স কোশ্চেন থাকবে না ফার্স্ট ক্লাস টেস্টে, এবং সেকেন্ড ক্লাস টেস্টটা একটু কমপ্লেক্স হবে। আর হচ্ছে বেসিক কনসেপ্ট, এই যে ডাটাবেজের কনসেপ্ট, এই যে আমরা RDBMS এর কনসেপ্ট, আমাদের কোডিং কনসেপ্ট, বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা যে কথাগুলো বলছি, বিভিন্ন ফাংশনের কার্যকারিতা, কেন ভালো, ওটা ভালো, সেটা ভালো, এগুলো নিয়ে আমাদের কিছু
বেসিক কনসেপ্ট কোশ্চেন থাকবে। তো আমাদের মধ্যে যারা এই 12 জন ছাড়া যারা রেগুলার ক্লাস করেনি কিংবা ক্লাসে অনুপস্থিত ছিল, তাদেরকে বলে দিবেন যে এখনো সময় আছে, ওই ডে 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবগুলো ভিডিও টেনে ভালো করে পড়ো এবং খাতায় নোট করো। সেই নোট অনুযায়ী যেটা বুঝবা না সেটা নেক্সট ক্লাসে আস্ক করবা, টিচারকে কোশ্চেন করবা, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করলাম। জি স্যার। ওকে আচ্ছা, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? স্যার এই রাইটে এসকিউএল প্রোগ্রামে আর নিচে যদি স্যার লাইনটা দিয়েছেন, এই লাইনটা কিভাবে দিলেন? এই লাইনটা জি স্যার। এই লাইনটা তো আমি এই জাস্ট এটা ওই এমএস ওয়ার্ডে এই আপনার হচ্ছে এরকম যে আপনার মাইনাস মাইনাস চিহ্নটা আছে না, ড্যাশ ড্যাশ দিয়ে ইন্টার দেন, তাহলে ওটা লাইন হয়ে যাবে। স্যার আমি ট্রাই করলাম, হলো না। কেন হলো না? এই যে দেখেন আমি করতেছি, এই যে হাইফেন 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 5টা হাইফেন দিয়েছি, দেওয়ার পরে ইন্টার, এই যে আচ্ছা ক্লিয়ার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।